যদি আমরা দুইবার টস করি, অন্তত একবার, না না হাফ না, হাফ না আরো বেশি, 1/4 না আরো বেশি, অন্তত একবার হেড হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা নরমালি তুমি কি হয়, একটা কয়েন তুমি যদি দুইবার টস করো, হ্যাঁ, তাহলে কি ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, সো প্রথমবার টস করলে হেড অথবা টেইল, দ্বিতীয়বার টস করলে হেড অথবা টেইল, তাহলে উঠতে পারে তোমার হচ্ছে যে হেড হেড, তারপর উঠতে পারে তোমার হেড টেইল, তারপর টেইল হেড এবং টেইল টেইল। তো তুমি যদি একটা কয়েন যদি দুবার টস করো, সো সেক্ষেত্রে তোমার অন্তত একবার হেড ওঠার সম্ভাবনা 3/4। ওকে, আমি তো এখন কালকে আমাদের ম্যাথে ভুল যেটা ছিল সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে কনসেপ্ট একটু আমাদের প্রবলেম ছিল। সো আমরা ধরলাম প্রবাবিলিটি অফ আমাদের যেহেতু অন্তত একবার, তাহলে এটা ইউনিয়ন, তাই না? সো প্রথমবার হেড ইউনিয়ন, দ্বিতীয়বার হেড, তাহলে প্রথমবার হেডের সম্ভাবনা হচ্ছে কত? হাফ। দ্বিতীয়বার হেডের সম্ভাবনা কত? হাফ। এখন এখান থেকে মূলত বিয়োগ করতে হবে। আচ্ছা, দুইবারই হেড উঠতে পারে, এরকম হতে পারে? দুইবারই হেড উঠবে, এটা হতে পারে না? প্রথমবার হেড দ্বিতীয়বার হেড হতে পারে কিনা? তো প্রথমবার হেড দ্বিতীয়বার হেড, এটা সম্ভাবনা কত? প্রথমবার হেড দ্বিতীয়বার হেড সম্ভাবনা কত? আমরা কালকে মূলত আসলে আমরা আমি মূলত ভুলটা বলছিলাম। সো যে হেড 1 ইন্টারসেকশন আমাদের হেড 2, এটা ভ্যালু আছে, তাই না? এটা হচ্ছে ইয়া না তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ না, যেখানে মধ্যে প্রথমবার হেড সেকেন্ড টাইমে হেড উঠতে পারে, তাই না? প্রথমবার হেড সেকেন্ড টাইমে হেড কত হতে পারে রেজাল্ট বলো তো? তাই দুটোর গুণফল, তাহলে প্রথমবার হেড ইনটু সেকেন্ড টাইমে হেড। এইবার দেখো তো রেজাল্ট আসছে কিনা, দেখো তো 3/4 আসছে কিনা, তাহলে 1 মাইনাস 1/4, এবার আসছে 3/4। বুঝতে পারছো এবার? তো এটার সাথে এটা অ্যালাইন করে মিলতে হবে। কালকে আমি ভুল বলছিলাম, এটা আমি পরে জিনিসটা মনে পড়ছে, পরে রাতে ঘুমানোর সময় কিন্তু করে আজকে একটা জিনিস ভুল পড়াই ফেলছি। হ্যাঁ, পরে আমি ভাবছিলাম ছোট একটা ভিডিও দিব, পরে ভাবলাম যে আজকে যেহেতু ক্লাস আছে এই জন্য আজকে ক্লাসে বলে দিব। ক্লিয়ার তো না? ওকে। আর অন্য ওইভাবে তো করা যায়। আমি যে সূত্রটা বলছিলাম সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল NCR, যতবার ব্যর্থ টু দি পাওয়ার n মাইনাস r, আর হচ্ছে সাকসেসের সম্ভাবনা টু দি পাওয়ার r। এই সূত্র করলে তো অবশ্যই মিলবে। হ্যাঁ, সূত্র করলে অবশ্যই তোমার মিলবে। 5বার নিক্ষেপে 5বার নিক্ষেপে হেড না পাবার প্রবাবিলিটি 31/32 না, আইসা আরো অনেক কম হওয়ার কথা। কারণ 5বার নিক্ষেপে হেড তোমার হচ্ছে যে প্রথমবার হেড না পাওয়ার সম্ভাবনা কত? 1/2। সেকেন্ড টাইম হেড না পাওয়ার সম্ভাবনা কত? 1/2। থার্ড টাইম হেড না পাওয়ার সম্ভাবনা 1/2। ফোর্থ টাইম 1/2। ফিফথ টাইম 1/2। তাহলে 1/32। 1 2 3 4 5, হ্যাঁ 1/32 হচ্ছে যে না পাওয়ার সম্ভাবনা, না পাওয়ার সম্ভাবনা। তাহলে বলো তো 5বার টস করলে একবার হেড পাওয়ার সম্ভাবনা কত? 5বার টস করলে একবার হেড পাওয়ার সম্ভাবনা কত? 5বার যদি তুমি নিক্ষেপ করো, তুমি একবার হলে একবার পাবা, এটা না পাওয়ার সম্ভাবনা 1/32। এটা তো না পাওয়ার সম্ভাবনা, তাহলে পাওয়ার সম্ভাবনা কত? আমরা বলছি কোন জিনিস ঘটনা ঘটা না ঘটার সম্ভাবনা যোগফল অলওয়েজ 1। তাহলে 5বার টস করলে একবার তোমার হেড হওয়ার সম্ভাবনা 31/32। আচ্ছা বুঝো নাই? কোন ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনা যোগফল 1। তাইলে যদি না ঘটার সম্ভাবনা যদি 1/32 হয়, ঘটার সম্ভাবনা হচ্ছে তোমার 31/32। এখন আমরা অঙ্ক করে কেমন বের করবো? এইভাবে তো করতে পারবো। আমরা কি পড়ছিলাম? আমরা কালকে সূত্রটা পড়ছিলাম। তাহলে টস করব কয়বার? টস করব কয়বার? 5বার। হেড লাগবে কয়টা? হেড লাগবে কয়টা? একটা। তাহলে কি হবে? 5C1। প্রতিবার নিক্ষেপে হেড না ওঠার সম্ভাবনা হলো হাফ টু দি পাওয়ার 5 - 1। হ্যাঁ, ইনটু প্রতিবার নিক্ষেপে হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ টু দি পাওয়ার 1। তুমি হিসাব নিকেশ করে দেখো কত হয়। ওকে, আচ্ছা চলো আমরা হচ্ছে আমাদের আজকে যে টপিকের মধ্যে ফিরে যাই। আজকে আমার টপিকটা ছিল বৃত্ত। আর যথারীতি আমি যেটা বলছিলাম, আমাদের ম্যাথে সবচেয়ে কঠিন 3টা টপিক ছিল। একটা হচ্ছে প্রবাবিলিটি,
একটা হচ্ছে পারমিউটেশন, একটা হচ্ছে কম্বিনেশন। আচ্ছা, এই তিনটা টপিকে তুমি নিজে কি স্কোর করো, যে 100-তে তুমি নিজেকে কত দিবা, তোমার প্রস্তুতি কতটুকু হয়েছে বলে তোমার বিশ্বাস? 100-তে তুমি নিজেকে স্কোর স্কোর দাও, সবাই একটু নিজেকে স্কোর দাও। 100 স্কোরে তুমি নিজেকে কত দিবা এই তিন টপিকে, প্রবাবিলিটি, পারমিউটেশন, কম্বিনেশনে নিজেকে তুমি কত দিতে চাও, মানে কত পার্সেন্ট তোমার প্রস্তুতি হয়েছে? কে 50, আজাদ 60। জাহিদের অবস্থা খুব খারাপ, তার মানে জাহিদ কেন পড়াতে পারি না, যোগাই দেখো আমরা অত পড়াতে পারি না, 50%। ওটা এখনো প্রবলেম আছে, ওকে, চেষ্টা করতে হবে একটু। সাদিয়াকে আমরা একদিনই পড়াতে পারি না, সাদিয়া শূন্য। আচ্ছা, খুবই দুঃখজনক একটা ব্যাপার। সাদিয়া তুমি ঢাকায় দেখো, এনি একদমই শূন্য, স্নিগ্ধ শূন্য। তার মানে, আচ্ছা, যারা শূন্য তার মানে স্নিগ্ধা তোমার বাড়ি কই? নোয়াখালী। তার মানে তুমি নোয়াখালীকে পারমিটেশন করতে পারবা, যে নোয়াখালী সবগুলো অন্যকে নিয়ে কত সাজানো যায়, এটা পারবা না স্নিগ্ধা? সন্দীপ, ও সন্দীপ একসময় নোয়াখালী আন্ডারে ছিল, কথায় কি? তো নোয়াখালীকে পারবা না, এনি বলতেছে এখন পারবে, তেমনি তুমি লিখতে শূন্য, শূন্য মানে তুমি কিচ্ছু পারো না। হ্যাঁ, শূন্য মানে তুমি কিচ্ছু পারো না, তুমি এটা তো বিন্যাস করতে পারবা যে নোয়াখালী সবগুলো অন্যকে নিয়ে কবে সাজানো যায়, এটা তো ঠিকই পারবা। হ্যাঁ, তো এটা তো পারলে তো শূন্য তো হয় না, শূন্য মানে কি আমি একটা পারি না, শূন্য মানে আমি একটা একটা পারি না। আচ্ছা, তো এই তিন টপিক যদি তুমি, যাদের তোমার মনে হচ্ছে বেশি কমপ্লিকেটেড মনে হচ্ছে, যাদের মনে হচ্ছে বেশি কমপ্লিকেটেড, একদমই পারতেছো না, সো তুমি যেটা করবা, তুমি এত প্যারা নেওয়ার কিছু নাই, তুমি যেগুলো হচ্ছে তোমার 1-2 লাইনে সলভ করা যায়, যে প্রবলেম গুলো 1-2 লাইনে তুমি সলভ করতে পারবা, ও শুধু সেগুলোই করো। হ্যাঁ, যেগুলো 1-2 লাইনের আনসার মিলে যায়। এই যে রাজশাহী শব্দের সবগুলো তোমার হচ্ছে যে অক্ষর নিয়ে কয়বেন কেমনে বিন্যাস করা যায়, রাজশাহী চিরঙের কয়গুণ হবে, ম্যাথমেটিক্স কিভাবে করা যায়। হ্যাঁ, এই যেমন ছোটখাটো ছোটখাটো যেগুলো আছে না, ওই লুডু খেলা এরকম, তার তাস খেলার যেগুলো ছোটখাটো যেগুলো আছে, ওগুলা করে নাও। হ্যাঁ, ওগুলা করে এলে তোমার হচ্ছে যে 3 নাম্বার মতো অন্তত তুমি হচ্ছে আহ 2টা তো কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো চাপ নেওয়ার কিছু নাই, কারণ এখন তোমার এগুলো করতে যায়, যদি তুমি যদি আমার মেইন পড়াটা নষ্ট করে ফেলো, তাহলে তো মহা সমস্যা। হ্যাঁ, বুঝতে পারছো? হেড না পাওয়ার সম্ভাবনা তো 31/32, হেড না পাওয়ার সম্ভাবনা 1/32। আমি বলি 5 বার নিক্ষেপ করা হলে একবারও না পাওয়ার সম্ভাবনা 1/32। আরে নর্মালি কমন সেন্স চিন্তা করো না তুমি, সামিউল, একটা কমন সেন্স চিন্তা করো। আচ্ছা, 31/32 এই রেজাল্টটা তো তোমার 90%-এরও বেশি। এখন তুমি 5 বার কয়েন টস করলে কি তুমি কি পাবা না 90%? বলো কি? আর 5 বার টস করলে তুমিও একবার হলো পাবা। এটা কমন সেন্সের কথা, এটা তাই না? 5 বার টস করলে বুঝি আমি একবারও বুঝে পাবো না? হুম, মানে 5 বার টস করলে একবার হেড না পাওয়ার সম্ভাবনা খুবই কম, 1/32, খুবই কম এই সম্ভাবনাটা, তাই না? 1/32 তো খুবই কম স্কোরটা, 31/32 মানে তো মানে মোটামুটি 90% উপর আমি শিওর হেড পাবো না 5 বার নিক্ষেপ করলে। কথা কি বুঝতে পারছো কিনা বলো, মানে বাস্তবতা বুঝতে পারছো? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া এখানে অঙ্কটাতে হেড না পাওয়ার সম্ভাবনা মানে টেল পাওয়ার সম্ভাবনা। এখানে হেড পাওয়ার সম্ভাবনা যত হবে টেল পাওয়ার সম্ভাবনা তো ততই হবে ভাইয়া। না না, ও এখানে বলছে, হ্যাঁ হ্যাঁ, এখানের মধ্যে কোশ্চেনটা হচ্ছে যে আমরা একটা মধ্যে যদি 5 বার নিক্ষেপ করি, হ্যাঁ, ওরা বলছে যে কোশ্চেনটা কি একবারও হেড না পাওয়ার সম্ভাবনা, তাই না? কোশ্চেনটা হচ্ছে একবারও হেড না পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, একবার হেড না পাওয়ার সম্ভাবনা 1/32 হবে। লাভু যেটা বলছিলা, হ্যাঁ, তুমি হচ্ছে যে একবারও হেড না পাওয়ার সম্ভাবনার সাথে তুমি হচ্ছে যে, তাহলে আমরা কি সম্ভাবনা দাঁড়াইলো, আমাদের সম্ভাবনা দাঁড়াইলো এখানের মধ্যে যে 5 বার নিক্ষেপ করলাম, তাহলে একবারও হেড পাবে না, একবারও হেড হচ্ছে যে তোমার পাবে না। তাহলে আমরা এখানের মধ্যে কি বের করলাম, তাহলে প্রথমবার হেড না পাওয়ার সম্ভাবনা কত, সেকেন্ড টাইম কত, থার্ড টাইম কত, ফোর্থ টাইম। আচ্ছা, এটা নিয়ে আমরা একটা একটা ইয়ে করে আমরা একটা ইয়ে দিয়ে দিব, আমি একটা ভিডিও দিয়ে দিব। ওকে, প্রবাবিলিটি। ওকে, আগে আজকে চ্যাপ্টার শেষ করি চলো। এটা ক্লিয়ার করে দিব, আমি ছোট ভিডিও বানাই দিব, আগে আজকের জিনিস পড়া ফেলি। সো আমরা যদি একটা বিন্দু যদি নেই, সেই বিন্দুকে আমি কেন্দ্র কেন্দ্র করে আমি হচ্ছে সমান দূরত্বে আমি যদি একটা এই বিন্দুটার চলার গতিপথ যদি আঁকি, তাহলে যে জিনিস উৎপন্ন হবে তাকে বলা হয় বৃত্ত। ওকে, এই বৃত্তর যদি আমারটা খুব বৃত্ত হয় না দেখতে, যে সেন্টারটাকে আমরা ধরছি ওটা হলো কেন্দ্র,
ওটা হচ্ছে, আর যে চলার পথটা আমরা আঁকলাম সেটাকে কি বলা হয় বলতো? যে চলার পথটা আঁকলাম এটা কি বলা হয়? পরিধি। হ্যাঁ, এটাকে বলা হয় পরিধি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা যদি এই পরিধি থেকে এই কেন্দ্রের মধ্য দিয়ে ওই পরিধি পর্যন্ত যদি চলে আসি, যে দূরত্ব সেটাকে বলা হয় এই বৃত্তের ব্যাস। আর ব্যাসের যে অর্ধেক তাকে বলা হয় ব্যাসার্ধ। আর কেন্দ্র ছাড়া আমরা হচ্ছে যে পরিধি অন্য কোনো দুই বিন্দু যদি যোগ করি সেটাকে বলা হয় জ্যা। তাহলে ব্যাসও একটা জ্যা। কেমন জ্যা? ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, ব্যাসও কাইন্ড অফ জ্যা। তাহলে যে জ্যাটা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, সেই জ্যাটাকে বলা হয় ব্যাস। ওকে, ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। তারপরে আমরা আরো কয়েকটা জিনিস আসি, সেটা হচ্ছে সো আমরা যদি একটা বৃত্ত, এ হলো কেন্দ্র, সো আমরা যদি এরকম একটা জ্যা আঁকলাম, এরপর এই কেন্দ্র থেকে যদি আমি এই জ্যার উপরে যদি আমরা একটা লম্ব টানি, এই লম্বটা এই জ্যাটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে। তাহলে আমরা কেন্দ্র থেকে যদি এখানে লম্ব দূরত্ব হিসেবে একটা লম্ব যদি টানি, এই লম্বটা জ্যাটাকে সমান দুটা ভাগে ভাগ করবে। তার মানে এটা মধ্যবিন্দুতে ছেদ করে, তার মানে এটা মধ্যবিন্দুতে আসবে। ওকে, আচ্ছা, আর আরো কি হিসেব নিকেশ আসো। তাহলে আমরা এ হলো কেন্দ্র, আর এই হচ্ছে পরিধির উপরে দুটা বিন্দু। সো এ হচ্ছে এ হচ্ছে বি বিন্দু। তাহলে এ আর বি বিন্দু দ্বারা যে অংশটুকু ছেদ করলো এটাকে বলা চাপ। এটা কি বলা হয়? চাপ বলা হয় এটাকে। এটা কি আমার মাংসের গরুর বা মুরগির চাপ না, এটা হচ্ছে বৃত্তের চাপ। তো এই চাপের উপরে আমরা যদি কেন্দ্র লগে লাইন করে দেখেন দিয়া, তাহলে যে কোণটা উৎপন্ন হয়েছে, আমার এটা যদি সোজা হয় নাই, যে কোণটা উৎপন্ন হয়েছে তাকে বলা হয়, ধরো এটা হলো ও কেন্দ্র, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেন্দ্র উৎপন্ন কোণ, মানে কেন্দ্রস্থ কোণ। তাহলে চাপের দু বিন্দু থেকে কেন্দ্রের লগে যদি লাইন করে দিই, যে কোণ কেন্দ্রের কোণ মানে কেন্দ্রস্থ কোণ। আর এই চাপের দুটা বিন্দু থেকে আমি যদি এখানে পরিধির উপরে যে কোনো বিন্দুর সাথে কানেকশন করে দিই, তাহলে বৃত্তের উপরে যে কোণ তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে এই যে কোণটা, ধরো এটা হলো ডি বিন্দু, তাহলে আমাদের এই যে এ ডি বি কোণ, এই যে এ ডি বি যে কোণ তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কার লগে থাকে? পরিধির লগে থাকে। কেন্দ্রস্থ কোণ কার লগে থাকে? কেন্দ্রস্থ কোণ থাকে কেন্দ্রের লগে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখানে দেখলে কোনটা বড় মনে হয়? কেন্দ্রস্থকে বড় মনে হয় নাকি বৃত্তস্থকে বড় মনে হয়? কোনটাকে দেখলে বড় মনে হয়? কবা ওইটা একটু লম্বা মনে হয়। কোনটা লম্বা হিসাব হয় না, কোন হিসাব হয়? তোমার হচ্ছে যে এ দেখো, এটা হলো চিপা, তাই না? আর এটা অনেক ওয়াইড, এটা অনেক ওয়াইড, এটা অনেক চিপা। দেখো এটা অনেক চিপা, এরকম, এটা অনেক ওয়াইড। তাহলে কোনটা বড়? কেন্দ্রস্থ বড়। তাহলে আমরা যদি বলি বৃত্তস্থ হচ্ছে কেন্দ্রস্থর অর্ধেক। কেন্দ্রস্থ যদি হয় 80, বৃত্তস্থ হলে 40। কেন্দ্রস্থ যদি হয় 100, বৃত্তস্থ হচ্ছে 50। হ্যাঁ, বৃত্তস্থ হচ্ছে ঠিক কেন্দ্রস্থের অর্ধেক। আর উল্টা করে বললে কেন্দ্রস্থ হচ্ছে বৃত্তস্থের কি ডাবল। বৃত্তস্থ যদি বিষয়, কেন্দ্রস্থ কত? বৃত্তস্থ যদি বিষয়, তাহলে কেন্দ্রস্থ কত? 40। হ্যাঁ, ওকে। তারপর আসো আমাদের এখানে বৃত্ত সংক্রান্ত আমাদের আচ্ছা, আমরা সূত্রগুলো একটু ইয়ে করি, তারপর আমরা মেইন আমাদের চ্যাপ্টার মধ্যে চলে যাব। হ্যাঁ, তো আমরা যদি একটা বৃত্ত ধরি, তো এটা যদি হয় ব্যাসার্ধ আর, আর পুরোটা যদি হয় পরিধি, তো বিজ্ঞানীরা দেখছে যে বৃত্তের তোমার পরিধি আর বৃত্তের ব্যাস, তাহলে আমাদের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে আমাদের ব্যাসার্ধ ব্যাস কত বলতো? ব্যাস কত? 2r, তাই না? এখন সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে অনেক, যে পরিধি এবং ব্যাসকে তুমি যত, তাহলে এই যে এই বৃত্ত, হ্যাঁ, তুমি যত বড় ছোট বড় যত বৃত্ত নাও,
বৃত্তের পরিধি আর ব্যাস এই দুজনের অনুপাত যদি করি, সেই অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা। তো এটা কোন বিজ্ঞানীরা এটা বাইর করছে? অনেক অনেক আরো ৩,৫০০ বছর আগে মানুষ এটা টের পাইছে। কবে প্রথম টের পাইছে এটা আসলে জানা যায় না, কিন্তু ৩,৫০০ বছর আগে নিদর্শন আছে, মানুষজন কিন্তু এটা নিয়ে মাথা ঘামাইছে কিন্তু। হ্যাঁ, তো আর্কিমিডিসকে তোমরা কে চিনো? আর্কিমিডিসকে চিনো? অনেকে নাম শুনছো না? ওকে, বড় ভালো লোক ছিল। হ্যাঁ, তো আর্কিমিডিস সবচেয়ে বেশি চিনো হচ্ছে ইউরেকা বললাম, বেশি চিনি না। ইউরেকা হচ্ছে ওই যে আমাদের ভাসমান কোনো বস্তু যদি আমরা যদি তরল যদি চুবাই, তাহলে বস্তু আপাতত যে হারানো যে ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের সমান, ওইটা দ্বারা আমরা বেশি চিনি একটু তাকে। হ্যাঁ, তো তানজিমা হাত তুলছে, তানজিমা বলো, তানজিমা বলো। হ্যাঁ, প্লবতা সূত্রের জন্য আমরা তাকে বেশি চিনি। তানজিমা কি বলতে চাইছিল বলো, এতদিন কই ছিল তানজিমা? ভাইয়া ওই যে জবের কাগজপত্র জমা দিতে হচ্ছে, এই জন্য খুব ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, ব্যস্ত ছিল। আচ্ছা বলো, কি বলতে চাইছিলাম? ভাইয়া ভুল করে টাচ আচ্ছা, ভুল লেগে করে গেছে। আচ্ছা, ওকে। তো এই পরিধি আর ব্যাসের যে অনুপাতটা, এটা নিয়ে মানে বোতাকে থেকে চিন্তা করতেছে। হ্যাঁ, চিন্তা করে মানুষ একটা নাম দিছে, নামটা হলো পাই, একটা গ্রিক ধ্রুবক পাই। এই পাইয়ের মান বের করার জন্য মানুষ অনেক বছর ধরে চেষ্টা করতেছে। তো আর্কিমিডিস তোমার হচ্ছে যে তার একদম লাইফের একদম যখন তোমার রোমানরা যখন তোমার গ্রিসে অ্যাটাক করে, তো তখন ওরা পাঠাইছে আর্কিমিডিসে। ওরা তো শুনছে আর্কিমিডিস কবি, কারণ ওদের অনেক পেইন দিছে আর্কিমিডিস। কেমন পেইন দিছে জানো? মানে যখন ওরা গ্রিক আক্রমণ করবে, তখন রাজা আর্কিমিডিসকে খবর দিচ্ছে, বলছে আর্কিমিডিস ওরা তো আমাদেরকে ঘিরে ফেলছে, এখন আমাদেরকে রাজ্যকে কেমনে বাঁচানো যায়। ওরা জানে, ও তো বিজ্ঞানী। তো বলছে আমাকে একটু বড় বড় ধাতব পাতা এনে দেন, ধাতব পাতা এনে দিলে আমি রক্ষা করতে পারবো। কি করবো তুমি? ও যেটা করছে, সো এটা হচ্ছে সমুদ্র। সমুদ্র এখানে হচ্ছে তোমার রোমানরা যে আক্রমণ করছে, সো তোমার হচ্ছে যে আহ ওদের জাহাজগুলো এখানের মধ্যে। হ্যাঁ, সেটা হচ্ছে আর্কিমিডিস তার দেশ এখানে। হ্যাঁ, তো তারা যেটা করছে তোমার বড় বড়, হ্যাঁ, বড় বড় ধাতব পাত এখানের মধ্যে সেট করে দিচ্ছে। আর্কিমিডিস কি করছে, এগুলো ঘষে 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 এগুলোকে একদম, এগুলোকে বালি দিয়ে ঘষে ঘষে এটাকে একদম মসৃণ করে ফেলছে। তো এরকম এগুলাকে সেরকম অবতল দর্পণ বানায়া এখানের মধ্যে বড় বড় এগুলো এখানে বসে রাখছে। তা শত্রুপক্ষে যে জাহাজগুলো, জাহাজের মধ্যে ওরা এরকম লাইট ফেলতো, লাইট ফেলে কি হতো, শত্রুপক্ষের পালের মধ্যে আগুন ধরে যেত। তো এখন শত্রুপক্ষ যখন তোমার ওরা দেখলো যে পারা যাবে না, আগুন ধরে দিচ্ছে, এরা খুবই জানু। হ্যাঁ, ওরা তখন দূরে চলে গেছে। পরে ওরাও অ্যাটাক করছে। কখন অ্যাটাক করছে জানো? ওরা কখন অ্যাটাক করছে? ওরা অ্যাটাক করছে তখন রাতের বেলা। রাতের বেলা অ্যাটাক করছে। অ্যাটাক করে ওরা আর্কিমিডিসের দেশ দখল করে ফেলছে। দখল করে ফেলার পরে ওরা সেনাপতি বলছে আর্কিমিডিস এটা ধরে নিয়ে আসো, ও আমাদের অনেক পেইন দিচ্ছে। কোথায় মারো না তবে তাকে। তো কেন মারো না? কারণ হচ্ছে যে সে এত জ্ঞানী লোক, তাকে কাজে লাগানো যাবে। তাকে ধরে নিতে পাঠাইছে। তো ও তখন মাটির মধ্যে হিসাব করতেছিল, পায়ের মান বের করতে চাচ্ছিল। সে তখন বলছে আপনার সেনাপতি যাইতে বলছে, ও ওয়েট করো, আমি পায়ের মান হিসাব করতেছি, কয়টা বের করে হলো এটাকে, তোমরা অপেক্ষা করো। তো ওরা খুব সেনা খুব চেতে গেছে। হ্যাঁ, লোকটাকে মারে ফেলছে। দুঃখজনক একটা ব্যাপার। তো এই পরিধি এবং ব্যাস এটা অনুপাত হচ্ছে ধ্রুব সংখ্যা পাই। তার মানে আমরা বলতে পারি, তো আমাদের যেহেতু এই যে পরিধি এবং ব্যাস এটা ধ্রুব সংখ্যা পাই, সো আমরা যদি কোনাকুনি গুণ করি, তার মানে আমরা পরিধি সমান পাচ্ছি, আমরা ব্যাসকে যদি পাই দ্বারা গুণ করি, তাহলে কি পাচ্ছি? আমরা পরিধি পাচ্ছি। তাহলে ব্যাসার্ধ যদি হয় আর, ব্যাস হচ্ছে কি 2r, তাহলে 2r ইন্টু পাই, এটা হচ্ছে পরিধি। ওকে, সো এটা হচ্ছে 2πr। তার মানে পৃথিবীতে যত বৃত্তাকার জিনিস আছে, সব বৃত্তাকার জিনিসের তোমার পরিধি এবং ব্যাস অনুপাত হচ্ছে ধ্রুবক। প্যারিস পাইয়ের মতো আমাদের গল্প, হ্যাঁ, কমন পড়ছে। হ্যাঁ, তো তোমার পাই বানানটা সঠিক হয় না, পাই বানানটা হচ্ছে পিআই, পাই, পিআই, পাই। পাই দেখলে গরম হয়ে যাবে কিন্তু, ওকে তুমি বানান ভুল লিখছো কেন? তাহলে আমরা এটা হলো নাম্বার 1 সূত্র। তো পাইয়ের আমাদের একদিন দেখাছিলাম না, বিলিয়ন ট্রিলিয়ন ঘর পর্যন্ত পায়ের মান আছে। তো আমরা পরীক্ষা দিলে এত মান ধরা লাগবে না, আমাদের হচ্ছে যে 4 ঘর পর্যন্ত জানলে হবে, 3.1416, 4 ঘর পর্যন্ত পারলে আমাদের পায়ের মান এনাফ। তো আসো, আমাদের বৃত্তের পরিধি পেলাম আমরা 2πr। ক্ষেত্রফল, একটা বৃত্ত, তো এখানে যে ক্ষেত্রফল, তো বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তো চলো আমরা এখন খুব কুইকলি আজকের পড়াটা শেষ করে ফেলি, বেশিক্ষণ লাগবে না। তো এখানে কিছু উপপাদ্য আছে বই শুরুতে, সেগুলো একটা পড়ে ফেলবা। যে কেন্দ্র থেকে যে কাছাকাছি যে সমান দূরবর্তী যে জায়গাগুলো, এগুলো দুইটা সাইজ কিন্তু সমান। হ্যাঁ, এগুলো পড়ে ফেলতে হবে। তারপরে বলে ফেলছি যে আমরা বৃত্তের কেন্দ্র থেকে যার উপরে যদি একটা লম্ব টানি, সেটা দুই ভাগে ভাগ করে ফেলবে।
তারপরে আমাদের দুটো জ্যা যদি পরস্পরকে যদি ছেদ করে, হ্যাঁ, তখন অবশ্যই ছেদ বিন্দুটা কেন্দ্র। বৃত্তের বৃহত্তম যে জ্যা তাকে বলা হয় ব্যাস, আমরা অলরেডি বলে ফেলছি। তারপর বৃত্ত অঙ্কন সংক্রান্ত আমরা হচ্ছে যে একই সরলরেখার না এরকম তিনটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায় বলতো? একই সরলরেখা না, তিনটা বিন্দু দিয়ে একটা এবং কেবলমাত্র একটা বৃত্ত আঁকা সম্ভব। আচ্ছা, এবার আসো দুইটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা সম্ভব, কমেন্টে লিখে বলো। যদি দুটা বিন্দু দেই তাহলে কয়টা বৃত্ত আঁকা পসিবল, দেখি কমেন্টে লিখে বলো। যে সঠিক উত্তর দিতে পারে। মেহজাবিন বলছে তিনটা। আচ্ছা, ভাস্কর বলছে অসংখ্য, দীপ বলছে একটা, শাহানা বলছে তিনটা, এলেনা বলছে একটা, বকুল তিনটা। আচ্ছা, কনফিডেন্স বলির মধ্যে তিনটা লিখছে এখানের মধ্যে। তো দুটা বিন্দু দিয়ে, এই মাত্র একটা নেই, একটা এত কম, এত কম কেমন হবে? অসংখ্য বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, তো দুটা বিন্দু থাকলে দুটো বিন্দু দিয়া অসংখ্য বৃত্ত আঁকা যায়। কেমন আঁকা যায় একটু গুগল করো, তুমি লিখো যে দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত, না দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা বৃত্ত, গুগলে লিখলে দেখবে অসংখ্য বৃত্ত ফিগার আসবে। এরকম, এরকম, হ্যাঁ এরকম, এই দুটো বিন্দু দিয়ে, হ্যাঁ অনেক 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 অসংখ্য অসংখ্য। হ্যাঁ, আগের রেকর্ড, হ্যাঁ ওই প্রি রেকর্ডে তিনটা বলছিলাম, রাইট। তুমি তাহলে 43 রেকর্ডটা দেখো না, আমি যাবেন 43 রেকর্ডে বলছিলাম অসংখ্য, ওদের বলবে তিনটা লিখছে, তিনটা সঠিক না, সঠিক হলো অসংখ্য। ঠিক আছে, এই জন্য আমি জিজ্ঞেস করছি কোশ্চেনটা। আচ্ছা, তারপরে আমরা অলরেডি বলে ফেলছি যে বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোণের অর্ধেক, এটা আমাদের শেষ। এই 43 রেকর্ড বলে দেয়া নাই বলে কি কয়, 43 ফুল ফোল্ডটা দিয়ে দিছে, কয় রেকর্ড দেয়া নাই। তিনটে বিন্দু দিয়ে একটা কেন, হ্যাঁ তিনটে বিন্দুতে অসংখ্য আঁকা যায় না, কারণ তুমি তখন এটা তুমি একটা আঁকতে পারবা, মানে দুটো বিন্দু দিয়ে কেন অসংখ্য আঁকা যায়। তো এখানের মধ্যে এটা কেমন বুঝতাম, এখানে আগে আগে আচ্ছা আমি তোমাকে একটা গুগলে ইমেজ দেখাই, হ্যাঁ তাইলে হচ্ছে যে তুমি বুঝতে পারবা। তো হ্যাঁ একটা ফোল্ডার আছে, হ্যাঁ 43 পুরো ইয়েটা দিয়ে দিচ্ছি আমি। তো দুইটা বিন্দু দিয়ে ফিগারটা দেখাই, দুইটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়। দেখছো আমার আগে আরো অনেকে প্রশ্নটা করছে। দেখছো, এই দেখছো কিনা, পরে তিনটা ক্লাস দেয়া বলে কি, তিনটা ক্লাস দেয় প্রি রেকর্ডে। আচ্ছা, খুবই দুঃখজনক একটা ব্যাপার, ঠিক আছে পুরো ফোল্ডার দিয়ে দেওয়া হবে, তাহলে ওরা খেয়াল করে নাই সেই জন্য। ওকে ঠিক আছে, আমরা ছবি দেখে ফেলছি, আমাদের এখন বিশ্বাস হয়েছে না। ওকে, এই দেখো অনেক অনেক বৃত্ত, লক্ষ লক্ষ কোটি কোটি বৃত্ত আঁকা যায়। তুমি এবার আরেকটু বড় করো, তাহলে আরেকটু বড় করে এখানে যাও, কোটি কোটি বৃত্ত আঁকা যায়। সো আমরা পরেরটাতে চলে যাই। সো এরকম যদি একটা বৃত্ত হয় এবং এটা যদি হয় তার ব্যাস, তো আমি যদি এখন একটা কোণ আঁকি, এই যে এখানে দিয়া একটা কোণ আঁকলাম, অথবা এই দিয়া এমন একটা কোণ আঁকলাম, এই কোণগুলো বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে তুমি যদি একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, মানে যেটা ব্যাস, এই ব্যাসের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে চাপটা যদি নাও, মানে অর্ধেক চাপের উপরে যে কোণ তাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। বুঝে না মনে জিনিসটা না? তো এটা হলো পুরো বৃত্ত, আমরা এই ধরো এই হচ্ছে তার ব্যাস, তাহলে এই বিন্দু আর এই বিন্দু যদি জোড়া লাগা যে কোনটা হবে, এমনি আঁকো অথবা তুমি এমনি আঁকো, যেমনি আঁকবা আঁকো, অথবা এমনি আঁকো যেমনি আঁকবা আঁকো, এই কোণগুলো হবে এক সমকোণ। ওকে, তারপর আসো দুটা বৃত্ত যদি পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ যদি করে, তো একটা বৃত্ত এই একটা, রে আমারগুলো হচ্ছে না। আচ্ছা, এখানে আমরা দেখি এই যে দুটো বৃত্ত পরস্পর স্পর্শ করছে, তাহলে মোট তিনটা স্পর্শক আঁকা সম্ভব। এই এর পর একটা, এখান দিয়ে একটা, মাঝখান দিয়ে একটা, তিনটি স্পর্শক সম্ভব। তারপর দুটো বৃত্ত যদি একটা ভিতরে একটা ঢুকে যায়, মানে অন্তস্থভাবে স্পর্শ করলে একটা মতো স্পর্শক আঁকা সম্ভব। আর দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে, তো একটা এ একটা, তাহলে এমনি এখানে একটা স্পর্শক, এমনি একটা স্পর্শক, তো এমনি একটা স্পর্শক, এমনি একটা স্পর্শক, চারটে স্পর্শক আঁকা সম্ভব। তো এ হচ্ছে আমাদের কথাবার্তা। আর একটা হচ্ছে বৃত্তর মধ্যে আমরা যদি কোনো চতুর্ভুজ যদি আঁকি, একটা এটা চতুর্ভুজ আঁকলাম আমরা, চতুর্ভুজ যদি আঁকি, তাইলে পরে আমাদের বিপরীত যে কোণগুলো, এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণ আর এই কোণের সমষ্টিও 180 ডিগ্রি। সো ওকে, চলো আমরা হচ্ছে যে
বৃত্তের থেকে আমাদের প্রিভিয়াস থেকে যেরকম প্রশ্ন আসছে, সো সেই প্রশ্নগুলো আমরা একটু সলভ করি। আচ্ছা, ছোট্ট একটা সূত্র আছে, যদিও এটা থেকে তোমার আসলে খুব সম্ভাবনা নেই, বাট আমি একটু ব্যাখ্যা করে দিই, জেনে রাখা ভালো, যে তোমার হচ্ছে অনেক সময় এটা কাজে লাগতে পারে। যে তোমার রেডিয়ান এবং তোমার হচ্ছে যে আমাদের এবং থিটার মধ্যে, চাপের সাথে এখানের মধ্যে সম্পর্কটা কি, হ্যাঁ, এটা তোমার অনেক সময় কাজে লাগতে পারে। তো আমাদের এটা যদি হয় একটা বৃত্ত, আমরা যদি ধরি একটা কোণ, একটা কোণ। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে আমাদের একটা বৃত্ত তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ ধারণ করে। তার কেন্দ্রে পুরোটা ঘুরে আসতে কত ডিগ্রি কোণ বলো তো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি হলো ডিগ্রি এককে, যে হচ্ছে ডিগ্রি এককে। তো কোণ আবার আরেকটা একক আছে, তারা বলা হয় রেডিয়ান। তারা বলা হয় কি? রেডিয়ান। রেডিয়ান এককে, রেডিয়ান এককে আমরা যদি অর্ধেক পরিমাণ যদি ট্রাভেল করি, অর্ধেক পরিমাণ, তার মানে আমরা ডিগ্রি হবে কত? 180 ডিগ্রি। অর্ধেক পরিমাণ যদি ট্রাভেল করি, হ্যাঁ, অর্ধেক পরিমাণে ট্রাভেল করি 180 ডিগ্রি, এটাকে বলে রেডিয়ানকে বলা হয় পাই রেডিয়ান। তার মানে আমাদের ডিগ্রির সাথে সম্পর্ক যেটা, তাহলে 360 ডিগ্রি যদি হয় তাহলে কত পাই হবে? 2 পাই রেডিয়ান। আমরা যেরকম বিভিন্ন রকমের ইউনিটের মধ্যে সম্পর্ক স্থাপন, তাহলে আমাদের কোন নম্বর আরেকটা একক আছে, সেটা হচ্ছে রেডিয়ান একক। রেডিয়ান এককে আমরা হচ্ছে 180 ডিগ্রিতে পাই রেডিয়ান হয়। তাহলে পরে আমরা যদি বের করতে চাই যে 180 ডিগ্রিতে যদি হয় আমাদের পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রিতে কত রেডিয়ান হবে? 1 ডিগ্রিতে কত রেডিয়ান হবে? পাই বাই 180 রেডিয়ান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেডিয়ান এককের সাথে আমাদের রিলেশনশিপ, যে ডিগ্রির সাথে রিলেশনশিপ। আমাদের যদি অনেক সময় এখনো পর্যন্ত আসে না কোশ্চেন, তো আসতে পারে, ধরো তোমাকে বের করতে বলতে পারে, তাহলে পরে আমাকে একটা কোশ্চেনগুলো আনসারটা বের করে দাও তো। 60 ডিগ্রিতে কত রেডিয়ান একটু বের করে দাও কুইকলি। 60 ডিগ্রিতে কত রেডিয়ান কুইকলি বের করে দাও। 60 ডিগ্রিতে কত রেডিয়ান কুইকলি বের করে দাও। 60 ডিগ্রিতে তো পাই বাই 3, রাইট। 180 ডিগ্রিতে যদি হয় তোমার পাই, 60 ডিগ্রিতে পাই বাই 3, 45 ডিগ্রিতে পাই বাই 4, 90 ডিগ্রি মানে পাই বাই 2, এরকম আসতে পারে, জেনে রাখা ভালো। তো এখন আসো আমরা রেডিয়ান এককের সাথে এখানের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখব। হ্যাঁ, সম্পর্কটা কি দেখি। এই যে থিটা কোণ প্রডিউস হইলো, হ্যাঁ, মেজন আবার একটু পাটিগণিত 180 ডিগ্রিতে পাই, তো 180 তে যদি পাই হয় তাহলে 60 ডিগ্রিতে পাই বাই 3 রেডিয়ান। ধরো 180 ডিগ্রি হচ্ছে তোমার পাই, তার মানে 1 ডিগ্রি হচ্ছে তোমার পাই বাই 180, তার মানে 60 ডিগ্রি মানে কত? পাই বাই 180 ইন্টু 60, কাটাকাটি করলে 3 না, তো পাই বাই 3 না। 90 ডিগ্রি বললে পাই বাই 2, 45 ডিগ্রি বললে পাই বাই 4, দুটোই রিলেশনশিপ। এখন এই রেডিয়ান এককে, হ্যাঁ, এটা হলো থিটা। এই যে চাপটা, এই চাপের দৈর্ঘ্য হচ্ছে তোমার, চাপের দৈর্ঘ্য ধরো হচ্ছে এস, ব্যাসার্ধ হচ্ছে যদি আর, হ্যাঁ, ব্যাসার্ধ যদি আর হয় তখন চাপ বাই ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কেন্দ্রে যে কোণটা ধারণ করছে মানে থিটা, তো রেডিয়ান এককে সেটা। তাহলে চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে কেন্দ্রে যত রেডিয়ান কোণ ধারণ করছে থিটা। সো আমরা যদি এখানে কোনাকুনি যদি গুণ করি তাহলে এস ইকুয়াল টু পাচ্ছি থিটা আর। তাহলে আমাকে যদি বের করতে বলে যে থিটা হচ্ছে আমাদের পাই বাই 3, আর মান হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, তো চাপের দৈর্ঘ্য তাহলে কত? তাহলে আমরা ওই রেডিয়ান যে কোণ তার লগে আর মানটা যদি গুণ করি তাহলে আমরা চাপের দৈর্ঘ্য পেয়ে যাবো। হ্যাঁ, এরকম এখন পর্যন্ত আসে না প্রশ্ন, আসলে আসতে পারে, সূত্র যদি বই দেওয়া আছে আমরা সেটা পড়ে ফেলি। আচ্ছা, এখন আসো আমরা যেগুলো আসছে পরীক্ষা সেগুলো একটু সলভ করি। টাইপ 1, টাইপ 1 হচ্ছে বৃত্তের জ্যা, স্পর্শক এবং এই রিলেটেড বিভিন্ন কোণ সংক্রান্ত জিনিসপত্র বাড়ি করা। হ্যাঁ, তো চলো আমরা এই রিলেটেড অঙ্ক আসবো তোমার যে পাই রেডিয়ান নিয়ে। সাহিত্য বিশেষে কেমন প্রশ্ন আসছে দেখো, সেটা হচ্ছে আমাদের একটা বৃত্ত দিয়ে দিল যে ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, সো একটা জ্যার দৈর্ঘ্য দিয়েছে 24 সেন্টিমিটার,
কেন্দ্র থেকে ওই জ্যার উপরে লম্ব দূরত্ব কত? তার মানে একটা জ্যা আছে, তারপরে আমাদের হচ্ছে যে আছে কেন্দ্র, এখানে কি কেন্দ্র থেকে হচ্ছে যে আমাদের জ্যার উপরে একটা লম্ব দূরত্ব বের করতে বলছে। তারপর দেখো একটা ব্যাসার্ধ দিয়ে দিছে, ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স, এটা ব্যাসার্ধ। এখন তুমি ফিগারটাকে ইম্পর্টেন্ট কেন, ধরো তুমি ফিগারে এমন আঁকলা, তুমি এখানে আঁকলা জ্যা, এখানে আঁকতেছো তুমি হচ্ছে ব্যাসার্ধ, সরি লম্ব, আর ব্যাসার্ধ আঁকতেছো এমনে, তুমি কবে কি কিছু মিলতেছে না, কথা বুঝতে পারছো? তাহলে তুমি ব্যাসার্ধ হচ্ছে তুমি এখন এখানে এমনি আঁকতে পারো, তুমি এখান থেকে এই পর্যন্ত আঁকতে পারো, ওই পর্যন্ত আঁকলে চিত্র তো কমপ্লিট হবে না তোমার, তো তুমি মিলে পারবে না কোনো কিছু। এখন মিলে গেছে কিন্তু, এ হলো 13 না, এ হলো কি ব্যাসার্ধ হচ্ছে 13। আর আচ্ছা টোটাল যেটা যদি 24 হয়, এই টোটাল যেটা যদি 24 হয়, তাহলে বলো তো এটার এটা কত? আমরা বলছিলাম কেন্দ্র থেকে যে লম্বটা অঙ্কন করা যাবে সেটা যেটাকে দুই ভাগে ভাগ করে দিবে, তাহলে এটা পুরো 24 হয়। এই অংশটুকু হলো 12, এই অংশটুকু হচ্ছে 12, এই যে চিত্র মিলে গেছে। তাহলে এখন তাহলে এটা যদি হয় 12, এটা যদি হয় 13, তাহলে আমাদের পিথাগোরাস কাকা সূত্র বলে দিছে। হ্যাঁ, তাহলে এটা যদি হয় 13, এটা যদি 12 হয়, কত বলো তো সবাই? এটা হচ্ছে 5, সবাই পারছো দেখি, এটা 5। কারণ কি পিথাগোরাস কাকা বলছে অতিভুজ স্কয়ার সমান আমাদের যেটা বের করতে যাচ্ছি সে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, আমরা এখানে 5 আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি। তাহলে আমাদের তাহলে এখানে যেরকম লম্ব বের করতে বলছে, তাহলে উল্টা জিনিসও আসতে পারে। তাহলে উল্টা জিনিসটা আমরা করি একটু। তাহলে আমাদের এখানে আমাদের হচ্ছে যে পরের যে কোশ্চেনটা আমরা উল্টাটা করি। দেখো এনএসএস সহকারী পরিচালকের যে কোশ্চেনটা, তাহলে এখানে কি করছে তোমার, দেখো সেম কোশ্চেন আসছে। দেখো তোমার 37 প্রিলি হলো 2016 সালে, 2016 সালে যে কোশ্চেনটা আসলো 37 এ, এনএসএস দেখো সেম কোশ্চেনটা আসছে। কি করছে দেখো কোশ্চেনটা, তো এই হলো আমাদের কেন্দ্র, তো এই হচ্ছে জ্যা, তো এটা হচ্ছে লম্ব, এ হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ 13 সেন্টিমিটার দিয়ে দিছে। হ্যাঁ, তো লম্ব দিয়ে দিছে 5 সেন্টিমিটার। আমাদের কইতেছে জ্যাটা কত, জ্যাটা বের করতে বলছে। ঠিক আছে, আগের অঙ্কটা কিন্তু। তাহলে এটা যদি হয় 13, এটা যদি হয় 5, তাহলে এটা কত, এটা কত, এটা হচ্ছে 12। এটা যদি 12 হয় তাহলে এটাও 12, কারণ লম্বটা দুই ভাগে ভাগ করে ফেলছে। পুরোটা কত হবে তাহলে, পুরোটা কত হবে, পুরোটা হবে 24। এই জন্য বলছি তুমি যত প্র্যাকটিস করবো সিমিলার টাইপের প্রশ্ন তুমি পেয়ে যাবা। দেখছো 37 বিসিএস হলো 16 সালে, 17 সালে পরীক্ষা চলে আসছে, তুমি এরপরে যদি পরীক্ষাগুলো দেখো দেখবা সিমিলার টাইপের প্রশ্ন কিন্তু তুমি পাবা। তাহলে হচ্ছে তোমরা একটা বাড়ি করো, সেটা হচ্ছে আমাদের জ্যার দৈর্ঘ্য হচ্ছে, যা হচ্ছে 10 সেন্টিমিটার, যা হচ্ছে 10 সেন্টিমিটার, আর কেন্দ্র থেকে দূরত্ব হলো 3, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। হ্যাঁ, তার বলছো তোমাকে এখানে কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য হচ্ছে, ও কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য, আমি আবার কোশ্চেন পুরোটা লিখি আবার। হ্যাঁ, তো দেখছো কোশ্চেনের মধ্যে কোনো ঝামেলা দিতেছে। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে কেন্দ্রগামী জ্যা। হ্যাঁ, তো তুমি জানো কেন্দ্রগামী জ্যা কি জিনিস? কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তারপরে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে জ্যার দৈর্ঘ্য কত? সবাই বের করো, সময় 25 সেকেন্ড। কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে জ্যার দৈর্ঘ্য কত? সবাই বের করো, সময় 25 সেকেন্ড মাত্র। সামিউল 4 4, এই 4 লিখে 8 লিখতেছো, সেটা বুঝতেছি না। 4 নাকি 8 কি লিখতেছো, 4 নাকি 8? ইংরেজি দিল কি সবাই? হ্যাঁ 8, ঠিক আছে 8। ওকে, ভাস্কর, মিতালি, সামিউল, জাহিদ, তারপর হচ্ছে যে ওয়াও, মানে মারাত্মক ট্যালেন্ট হয়ে গেছো। তো চলো তাহলে আমরা বের করে ফেলি। তাহলে যে আমরা জানি কেন্দ্রগামী জ্যা মানে কি, কেন্দ্রগামী জ্যা মানে কি, হোয়াট ইজ কেন্দ্রগামী জ্যা? কেন্দ্রগামী জ্যা মানে কি ব্যাস, কেন্দ্রের মধ্যে দিয়ে যে যেটা যায় তাকে বলা হয় ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে 10 হইলে ব্যাসার্ধ হলো 5, তার মানে আমাদের কি কি জিনিস দিয়ে দিছে, আমাদের দিয়ে দিছে, তাইলে ব্যাসার্ধ দিয়ে দিল আমাদেরকে 5, তারপরে দূরত্ব হচ্ছে 3, এটা যদি 5 হয় আর এটা যদি 3 হয় তাহলে এটা হচ্ছে 4, এটা 4 হলে এটা 4, দুটো মিলে হলো 8। ওকে, দেখছো এরকম সিমিলার টাইপের প্রশ্ন। তাহলে এখন আমি আর এটা এই টাইপ শেষ, এটা আবার করাবো না। এখন সেকেন্ড সেকেন্ড আমরা সিস্টেমে চলে আসি, আমরা এটা কোন কোন বার করি।
করা যাবে এটা? ওকে। পেদাগোজি ট্রায়াঙ্গেল মনে রাখলে সুবিধা। ভাস্কর একটা কারেক্ট একটা কথা বলছে, দামি কথা বলছে। এখন আসো আমরা এখানের মধ্যে দেখো, সো একটা চিত্র দিয়ে দিল, সেখানের মধ্যে আমাদের আমরা চিত্রটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, তো এখানের মধ্যে আমাদের এ হলো ও এ সি, এখানে একটা বিন্দু ধরছে বি, আমি চিত্র আঁকাতে সবসময় দুর্বল, বুঝতে পারছো? আমি চিত্র আঁকি না কখনো। বললাম পাস করছেন কেমনে? সেটা আর কি ইতিহাস, অনেক ইতিহাস ঐতিহাসিক ঘটনা ঘটে পাস করে ফেলছে। পাস করে তো আসলে বেশি কিছু জানা লাগে না, কি বলো? জানা লাগে পাস করতে ডাক্তারি? আচ্ছা, ওকে, পাস করা যায় না? পাস করা সোজা খুবই। প্লেস টেস্ট করা কি বলে না, ওগুলো একটু কঠিন, একটু বেশি কঠিন যেগুলো। পাস করা সোজা, 70% মার্কস পাওয়া খুব একটু কঠিন না। আচ্ছা, তো এখন আমাদের এখানে বলছে যে এবিসি এটা একটা ত্রিভুজ, তো ত্রিভুজ এবিসি। তো এটার ভিতরে ওরা একটা কোণ দিছে, কোণটার নাম হচ্ছে ওয়াই কোণ। ওয়াই কোণ সমান 112 ডিগ্রি দিছে ওরা। হ্যাঁ, অবশ্যই এক্স কোণের মান কত? এটা হচ্ছে ওয়াই কোণ। এটা হচ্ছে ওয়াই কোণ, এটা মান দিচ্ছে তোমার হচ্ছে 112। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্স কোণ। আমি অ্যানাটমি পাস করছি কেন নাকি বলবো আরেকদিন। এখন তো রেকর্ড হচ্ছে, তো পরে তোমরা ফাঁস করে দিবে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা পরে দেখা যাবে যে বের হবে আরফিন ডাক্তারের গোপন কথা ফাঁস হয়ে গেছে। না, নকল করি নাই, উনি সিস্টেমে পাস করছে, সেটা একদম বলবো। আচ্ছা, আচ্ছা আমরা কি বের করতে পারবো? দেখি কে কে পারবা এটা বের করতে, নর্মাল লজিকে কেউ পারবা কিনা? কে কে পারবা বের, চেষ্টা করো তো। আমরা আমরা যে লজিক গুলো ইউজ করতেছি, সেই লজিক গুলো খাটাই আমরা কেউ ইউজ করতে পারবো কিনা দেখি তো। আচ্ছা, আমি একটু ক্লু দেই। ক্লুটা হচ্ছে, একটা ক্লু দেই, ছোট্ট একটা ক্লু দেই। আমরা যেটা জানি সেটা হচ্ছে, কোশ্চেনে বুঝো নাই, বলছি এটা 112 ডিগ্রি কোণ হলে এটা এটার মান কত। আর একটা ক্লু দিই আমি, সেটা হচ্ছে যদি একটা ত্রিভুজ হয় এরকম, সেই ত্রিভুজের যদি দুটা বাহু সমান হয়, তাইলে এদের কোণগুলাও সমান হবে, তাই না? যদি দুটা বাহু সমান হয়, তাহলে এই কোণগুলো কি হবে? সমান হবে। জানে দিল না? ওকে, এটা যদি জানি তাহলে একটু আমি একটা হিন্ট দিই তোমাকে। সো এখানে দেখো তো, আমাদের এই যে এই যে ও বিসির মধ্যে দেখো তো, এই ওসিটা কি? এই ওসিটা ব্যাসার্ধ, তাই না? ওবিটা কি? ওবিটা কি? ওবি ব্যাসার্ধ। তাহলে এই যে ও সি বি যে ত্রিভুজ, তাহলে এখানে এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই যে এই কোণ আর এই কোণ দুটো সমান হবে না? হ্যাঁ, সমান হবে কিনা? তাহলে ও যদি হয় এক্স কোণ, তাহলে ও এক্স কোণ। হ্যাঁ, তাহলে দুটো এক্স কোণ। তাহলে বলতো আমরা জানি যে আমরা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এইটা যদি নিজে 112 হয়, তাহলে এই দুজনের সমষ্টি কত? এই দুজনের সমষ্টি কত? 68। 68, যেহেতু দুজনে সমান, তাহলে একজন কত করে? একজন হচ্ছে 34 করে। হ্যাঁ, মুখোমুখি করে ফেলা যায়, তাই না? ওকে, তো এরকম ফিগারটা থাকলে ঠান্ডা মাথায় চিন্তা করবা যে তুমি এখানে যে কোনো লজিকই পড়তেছো কিনা, কোনো সূত্রের মধ্যে পড়তেছো কিনা, একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করবো, দেখবে ঠান্ডা মাথায় চিন্তা করলে একটু তুমি একটা একটা গতি পেয়ে যাবা। হ্যাঁ, তো চলো, বৃত্তের কেন্দ্রছেদকারী যাকে, বৃত্তের কেন্দ্রছেদকারী যাকে কি বলে বলো তো? এক লাইন মার্কে কিছু কোশ্চেন আছে, পড়ে ফেলবা। কেন্দ্রছেদকারী যাকে বলা হয় কি? ব্যাস বলে। তা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে বলে ব্যাসার্ধ। তারপরে দূরে নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়? কয়টা বৃত্ত আঁকা যায়? অসংখ্য। তার পরিধি ব্যাসের অনুপাত কত? পাই। হ্যাঁ, এরকম ছোটখাটো জিনিসপত্রগুলো আছে, এগুলো একটু পড়ে ফেলবা, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা বলছি এখানে আমাদের যে পাই বাই 10 রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করেন। পাই বাই 10 রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে বলছে। হ্যাঁ, তো আমরা রেডিয়ানের সাথে ডিগ্রি সম্পর্কে কি জানি? আমরা জানি
পাই রেডিয়ান সমান কত ডিগ্রি? পাই রেডিয়ান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি, রাইট। তাইলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হবে? 180 বাই পাই ডিগ্রি হবে। তাহলে আমাদের পাই বাই 10 রেডিয়ান সমান কত হবে? তো 180 বাই পাই ইন্টু পাই বাই 10, পাই বাই কাটা, তাহলে কত? 18। মেজারমেন্ট বুঝতে পারছো? মানে আমাকে দুটোই দিতে পারে, যে তোমার রেডিয়ান থেকে পাইতে, পাই থেকে রেডিয়ানে। মনে রাখবো কি আমরা? আমরা মনে রাখবো শুধু এইটা, যে পাই রেডিয়ান সমান 180। তাহলে আমরা এখন ডিগ্রি থেকে পাইতে নিতে পারবো, আবার তোমার রেডিয়ান থেকেও কি ডিগ্রিতে নিতে পারবো। তা আমাদেরকে যদি বলে তাহলে হচ্ছে তোমার যে 3 পাই সমান কত ডিগ্রি, 3 পাই রেডিয়ান সমান কত ডিগ্রি বলে ফেলি তো, তাহলে 540 ডিগ্রি। হ্যাঁ, সো এরকম তোমার ছোটখাটো জিনিসপত্র যেগুলো মানে একদম তুমি 2-1 সেকেন্ডে অ্যান্সার দিয়ে ফেলতে পারবা, একটু মাথায় রাখলে ইনশাল্লাহ আমরা এগুলো পারবো। এগুলো খুবই সিম্পল। তারপর হচ্ছে যে কোন বৃত্তের 3টা সমান সমান যে যদি একটা বিন্দুতে ছেদ করে, বলতো বিন্দুটার অবস্থান কোথায় হবে? আমরা যদি 3টার বা দরকার নাই, 2টা জ্যা যদি পরস্পর ছেদ করে, 2টা সমান সমান জ্যা যদি পরস্পর ছেদ করে, তাহলে অবস্থান কই হবে? 2টা সমান সমান জ্যা যদি পরস্পর ছেদ করে, অবস্থান হবে কেন্দ্রে। হ্যাঁ, অবস্থান হবে কেন্দ্রে। তো এরকম ছোটখাটো জিনিসপত্র যেগুলো আমরা পড়ছি, এগুলো একটু ভালো করে একদম মানে ইয়েতে রাখবা। ইনশাল্লাহ এগুলা অনেক সময় কমন পড়ে যাবে। তারপরে আমরা হচ্ছে যে ওকে, এটা কি হবে? এই যে আমরা দেখালাম না, যে ফিগার দেখালাম না ভাস্কর, এই যে দেখো, এই যে দেখো আমাদের এখানের মধ্যে যদি এরকম হয়, দুই বা অধিক যে পরস্পরকে সমদ্বিখণ্ড যদি করে, তাও অবস্থান হচ্ছে কেন্দ্রে। আর দুটো সমান সমান যে যদি পরস্পরকে ছেদ করে, অবস্থান তাও কেন্দ্রে। ঠিক আছে, দুটোই ইকুয়াল যে এই কেন্দ্রে না ফালায়া, কেন্দ্রে না ফালায় দুটোই ইকুয়াল যে তুমি পাবা। এটা বুঝো না জিনিসটা? কেন্দ্রে না ফালায় দুটোই ইকুয়াল জায়গায় তুমি ছেদ করাইতে পারবা। দুটো ইকুয়াল জায়গায় ছেদ করাইতে হলে তোমাকে কেন্দ্রে ফেলাইতে হবে। সো আমরা আসি পরের কোশ্চেন নিয়ে আসি আমরা একটু। এগুলো খুব পেইড কোশ্চেন, মানে তুমি একদম উপর থেকে আমাদের কমেন্ট চলে আসবে। আসি যে আচ্ছা, সবাই অ্যান্সার দাও। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ 110 হলে বৃত্তস্থ কোণের পরিমাণ কত? কমেন্টে লিখে বলো। বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 110 হলে বৃত্তস্থ কোণের পরিমাণ কত? কমেন্টে লিখে বলো। 55। হ্যাঁ, শুনো, এগুলোর মধ্যে অপশন কিন্তু 220 ডিগ্রি কিন্তু থাকবে। হ্যাঁ, এগুলো অপশন কিন্তু 220 ডিগ্রি থাকবে কিন্তু। ওটা না বুঝতে পারছো? তুমি মাথা গরম করে তুমি 220 ডিগ্রি গুলো অ্যাভয়েড করে দিতে পারো। বুঝো নাই? আচ্ছা, বুঝাইতেছি এবার। ধরো কেয়া প্রশ্নটা হচ্ছে, একটা বৃত্তের উপরে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ তোমার হচ্ছে যে বৃত্তস্থ পরিমাণ হচ্ছে 100, বৃত্তস্থ হচ্ছে 100, তাহলে কেন্দ্রস্থ কত? মানে আর একটু কম বলি, বৃত্তস্থ হচ্ছে তোমার 70, কেন্দ্রস্থ কত বলো? বৃত্তস্থ 70, তাহলে কেন্দ্রস্থ কত? 140। এটাই বলছি আর কি। তো তুমি জানো যে কেন্দ্রস্থ হলো বড়, বৃত্তস্থ হলো ছোট। এখন এই যে এখানে কোশ্চেনটা বলছে যে কেন্দ্রস্থ কোণের পরিমাণ 110 ডিগ্রি, বৃত্তস্থ কত? তো অপশন কিন্তু 55 থাকবে, আবার 220 কিন্তু থাকবে। তুমি অতি উত্তেজনা সহকারে 220 দাগায় ফেলতে পারো, সম্ভাবনা আছে। বুঝছো? এরকম ভুল হতে পারে আমাদের, তো এগুলো সাবধান থাকতে হবে, এরকম ছোটখাটো যেগুলো। তারপরে আমরা কি কোশ্চেন দেখি। বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে, বৃত্তের উপরে কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? কমেন্টে লিখে বলো। একটা। ওকে, আমাদের একটা বৃত্ত, এগুলো স্পর্শক, আর হচ্ছে স্পর্শক আমি যে আমাদের ব্যাসার্ধ, কোণের পরিমাণ কত? স্পর্শ বিন্দু আমি এই স্পর্শ বিন্দুর দিকে যে ব্যাসার্ধটা যাবে, কোণের পরিমাণ কত হবে? 90 ডিগ্রি হবে, রাইট। 100 কোণ হবে। ওকে,
তারপর এইখানে আমাদের আর কি আসবে, আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ 70 হলে বিপরীত কোণ কত? বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ 70 হলে বিপরীত কোণ কত? 110, রাইট। আমাদের টাইপ 1 শেষ, এখন টাইপ 2 তে আসি। পরিধি এবং ক্ষেত্রফল। পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। ওকে, বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? কমনে লিখে বলো। বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে ক্ষেত্রফল কতটুকু কমবে? কমনে লিখে বলো। কি 19? বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? মেজাবিন 39 আসছে। মেজাবিন আমি খুবই দুঃখ পাইলাম, আসলে খুবই কষ্ট পেলাম। আমরা এটা তো করতে পারি পি প্লাস কিউ প্লাস পি কিউ ভাগ 100 সূত্র দ্বারা 20%। কেন পি কিউ সূত্র অ্যাপ্লাই করা যাবে? কারণ হচ্ছে এটা পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ এখানে গুণ আকারে ডাবল আছে, হ্যাঁ, সেই জন্য ইউজ করা যাবে। তাহলে পি এর -20, কিউ -20 প্লাস -20 ইন্টু -20 ভাগ 100, হ্যাঁ, এখানে আসলো -40, এখানে এটা মাইনাস মাইনাস প্লাস 400 ভাগ 100, তাহলে -40 প্লাস 4 ইকুয়াল টু -36, 36% কমবে। আমরা সবাই ইনশাআল্লাহ পারবো। তারপরে আমরা আসি, দেখো 35 বিসিতে আসছিল যে একটা বৃত্ত ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, বৃত্তের অন্তস্থ একটা বড় ক্ষেত্র আছে, এটার ভিতরে একটা বড় ক্ষেত্র আছে, সো এটা হচ্ছে বর্গক্ষেত্র, হ্যাঁ। তাহলে 4টা বাহু আছে, তো আমাদের বলছে এই বৃত্তটা দ্বারা এবং এই বর্গক্ষেত্রের 4টা বাহু দ্বারা কতটুকু ক্ষেত্রফল। হ্যাঁ, কোশ্চেনটা বুঝো কিন্তু। আমরা এই বর্গক্ষেত্রের 4টা বাহু আর বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে তুমি যেটা বার করতে হবে তোমার এখানের মধ্যে, কোশ্চেনটা বুঝাটা হলো ইম্পর্টেন্ট, অঙ্কটা সোজা। তার মানে বৃত্তের, তার মানে আমরা এই যে এটুকু, হ্যাঁ, এইটুকু, তারপর এইটুকু, তারপর হচ্ছে এইটুকু, তারপর হচ্ছে এইটুকু। তার মানে আসলে কি? তার মানে বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা যদি বর্গের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে এই এলাকাটা পাবো। কথাটার সাথে একমত কিনা সবাই? একমত সবাই। তাহলে আমরা টোটাল বৃত্তের ক্ষেত্রফল বের করব, সেখানে বর্গের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে দিব। ওকে, একমত যদি হয়ে থাকো তাহলে আসো আমরা আসি। তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কত বলছে? 2 সেন্টিমিটার। ব্যাসার্ধ কতটুকু বলছে? 2 সেন্টিমিটার বলছে। তাইলে এই পুরোটা কত হবে বলতো? ব্যাস কত হবে? তাহলে ব্যাসটা কত হবে? ব্যাসটা কত হবে? 4 হবে। একারা বুঝতে পারছো ব্যাস যে 4 হবে? এখন আমাকে লিখে ফেলাও, তাহলে বৃত্তের ব্যাস বর্গের কি? লিখে ফেলাও, বৃত্তের ব্যাস বর্গের কি? কর্ণ, রাইট। তাহলে আমরা কর্ণের সূত্র কি জানি? কর্ণের সূত্র জানি √2a। তার মানে √2 এর মান হচ্ছে কত? 4। √2 এর মান হচ্ছে আমাদের 4। তাহলে যদি √2 এর মান যদি 4 হয়, এর মান কত হবে আমাদের বলো তো? 4/√2। এর মান যদি হয় 4/√2, ক্ষেত্রফল কতটুকু হবে? ক্ষেত্রফল হবে একে বড় করলে ক্ষেত্রফল, তাহলে এটা বড় করে দিলে কি? ক্ষেত্রফল। তার মানে 4/√2 কে যদি বড় করে দিই তাহলে কি পাচ্ছি আমরা? ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। ক্ষেত্রফল কত? উপরে ওটাকে 4×4 = 16, নিচেরটাকে বড় করলে 2, তাহলে কত হবে? 8। কারা কারা বুঝতে পারছো? কারা কারা বুঝে নাই? কারা বুঝে নাই? জগতে বুঝে নাই? আচ্ছা, ঠিক আছে। মুমতাহিনা ক্লাসে আসো নি? মুমতাহিনা ক্লাসে আসো? নিহাল,
নিহাল তুমি কই গেল, আজকে ক্লাসে নাই? আচ্ছা ঠিক আছে নিহাল, তুমি রেকর্ড দেখলে বুঝতে পারবা যে তোমাকে আমি খুঁজছিলাম ক্লাসে। আচ্ছা এটা হচ্ছে কর্ণ, হ্যাঁ এটা হচ্ছে কর্ণ, তাই না? কার কর্ণ? বর্গের কর্ণ, রাইট? কিন্তু বৃত্তের কি এটা? এলিমেন্টের বৃত্তের কি? বৃত্তের হচ্ছে ব্যাস, তাই না? ওকে, তো বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে 2, তাহলে ব্যাস কত হবে? 4 হবে। তাহলে আমরা জানি কর্ণ মানে কি, জানি আমরা কর্ণ সমান জানি যেহেতু বর্গের ক্ষেত্রফল বের করার জন্য বাহু লাগবে, রাইট? বাহু লাগবে, বাহু ছাড়া তো আমি বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো না। তা আমরা জানি যে √2 ইন্টু বাহু ইজ ইকুয়াল টু হচ্ছে কর্ণ। √2 ইন্টু বাহু ইজ ইকুয়াল টু কর্ণ মানে কত? 4। তাহলে এখন এখান থেকে আমরা বাহুটা বের করে ফেলতে পারবো। বাহু হলো 4/√2, বাহু বের করে ফেললাম। তো বাহু যদি বের করে ফেলতে পারি তাহলে এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা জানি বাহুকে যদি স্কয়ার করে দেই তাহলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। বুঝতে পারছো? ওকে, সো তাহলে আমাদের ক্ষেত্রফল কত আসলো? 8 আসলো, বর্গের ক্ষেত্রফল। একটা বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। হ্যাঁ, হাফ ইন্টু কর্ণের গুণফল দিয়ে বের করা যায়, রাইট? এক্স্যাক্টলি, হাফ ইন্টু কর্ণের গুণফল বের করা যায়। সো হ্যাঁ, কেয়া খুব সুন্দর একটা ব্যাপার বলছে। হ্যাঁ, আমরা হচ্ছে যে সো এই কর্ণ যদি 4 হয়, ওই কর্ণ হচ্ছে 4। আমাদের বর্গের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল d1 d2, তার মানে হাফ ইন্টু 4 হ্যাঁ, এটাও করা যায়, রাইট? থ্যাংক ইউ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই স্কয়ার, আর মান কত? 2। তাহলে কত? পাই ইন্টু 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হলো 4, তাহলে 4 পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4 পাই, বর্গের ক্ষেত্রফল হচ্ছে 8, তাহলে 4 পাই মাইনাস 8, এটা হচ্ছে আমাদের ওই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝা গেল? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই, বর্গ হচ্ছে 8, তাহলে 4 পাই থেকে 8 বিয়োগ করে যা থাকে সেটা হলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এবার আমাকে বলো যে বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ বাড়াই, আবার বলি বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ বাড়াই ক্ষেত্রফল কত গুণ বাড়বে? কমেন্টে লিখো। বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ বাড়ে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? 9 গুণ। সো আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে আর, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। সো ব্যাসার্ধ আর থেকে যদি 3r হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই 3r স্কয়ার, তার মানে পাই 9r স্কয়ার, যে লেখা যাবে 9 পাই আর স্কয়ার। আগে ছিল পাই আর স্কয়ার, এখন হচ্ছে 9 পাই আর স্কয়ার, তাহলে 9 গুণ বাড়ছে। আমরা জানি যেহেতু ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক স্কয়ারের, তাহলে ব্যাসার্ধ যদি আমরা 3 গুণ বাড়াই ক্ষেত্রফল 3 এর স্কয়ার বাড়বে। ওকে, তাহলে বলো ব্যাস যদি 3 গুণ বাড়াই ক্ষেত্রফল কত গুণ বাড়বে? দেখো, ব্যাসার্ধ 3 গুণ বাড়াইলে তোমরা বলছো যে ব্যাসার্ধ যদি আমরা 3 গুণ বাড়াই ক্ষেত্রফল 9 গুণ বাড়ে, তাহলে পরে ব্যাস যদি 3 গুণ বাড়াই তাহলে ক্ষেত্রফল কয় গুণ বাড়ে? দেখি কারা কারা লিখতে পারো। কি আছে সে জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তি? ব্যাস যদি 3 গুণ বাড়ে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? রাকিব বলছে 9/4, সেরেনা বলছে 1/5/2, নূর বলছে 9 গুণ, স্নিগ্ধা বলছে 9 গুণ, সানার বলছে 9, আরাফাত বলছে 9। ওকে, সো সুদীপ্তা বলছে 9, কামরুল বলছে 9/4, জোয়াইদা 9/4। আর আর আমার যতটুকু মনে পড়ে আমি এটা উত্তর কোন এক জায়গায় বলছিলাম। জয়শ্রী বলছে 9/4, ভাস্কর বলছে 9/4। আচ্ছা দেখি তো আসলে কি। ওকে, আমরা একটু সহজ করে চিন্তা করি, হ্যাঁ? আচ্ছা, ধরো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর যদি হয় ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, আচ্ছা ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস কত? 2r, তাই না? ব্যাস হচ্ছে 2r। ওকে, তো ব্যাস যদি 2r হয়, ব্যাস যদি 2r হয় তার মানে ব্যাসার্ধ হচ্ছে কত? আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এটা আমরা জানি, রাইট? ব্যাস যদি 3 গুণ করি, ব্যাস 3 গুণ করলাম তাহলে কত হবে? 2 গুণ বলছি,
3 গুণ যদি করি আমরা, 3 গুণ করলে কত হবে? 6r হবে। ওকে, ব্যাস যদি আমরা যদি 3 গুণ বাড়াই, ব্যাসার্ধ কয় গুণ বাড়তেছে তাহলে? ব্যাস যদি 6r হয়, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? অর্ধেক না, 3r। বুঝা গেল? ব্যাসার্ধ যদি 3r হয়, ক্ষেত্রফল কয় গুণ বাড়বে? এবার বলো তো, কয় গুণ বাড়বে? এই হাফ বুঝি। ব্যাস যদি 2r হয়, আমি ব্যাসার্ধ r, ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কয়ার। ব্যাসকে 3 গুণ বাড়াইলাম, 6r করলাম, ব্যাসার্ধ তাহলে 3r, ক্ষেত্রফল তাহলে কত আসলো? পাই ইন্টু 3r স্কয়ার। ভাই শুনো, হ্যাঁ বিষয়টা শুনো, শুধু আমাকে এটা উত্তর দাও যে ব্যাস যদি আমি 2 গুণ করি, ব্যাসার্ধ কয় গুণ বাড়বে সেটা বলো। শোনো, ধরো ব্যাস হচ্ছে 10, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 5, তাই না? তাহলে ব্যাস যদি আমি 30 করি, তো ব্যাসার্ধ কত? 15। তো এটা 3 গুণ হলে এটা 3 গুণ না? এই বুঝতে পারছো? তাহলে ব্যাসার্ধ 3 গুণ বাড়লো, ক্ষেত্রফল যেরকম 9 গুণ বাড়বে, ব্যাস 3 গুণ বাড়লো, ক্ষেত্রফল 9 গুণই বাড়বে। এবার ক্লিয়ার কি না? তো আমরা অনেক সময় সহজ সহজ বিষয় কঠিন কঠিন করে চিন্তা করি, জটিল জটিল করে চিন্তা করতেছি আমরা সবাই মিলে। জটিল চিন্তা করার কিছু নাই, সিম্পল সিম্পল চিন্তা করো। হ্যাঁ, বিশেষ পরীক্ষা এত জটিল কিছু আসে না। তো এই জন্য বলতেছি, আমরা এখন অনুপাত সমান থাকে, এক্স্যাক্টলি মিতালি যেটা বলছো, রাইট, অনুপাতটা সমান থাকে। আমার ব্যাস যদি 2 গুণ বাড়ায়, ব্যাসার্ধ তো 2 গুণই বাড়তেছে, রাইট? আমার কথা কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম এক্সামের সময় এরকম অনেক সহজ সহজ ছোটখাটো জিনিসপত্র আসবে, প্লিজ কমপ্লেক্স চিন্তা করো না, সিম্পল সিম্পল চিন্তা করো। তারপরে ব্যাংকে একটা কোশ্চেন আসছে, একটা বৃত্তের পরিধি, সো দিস ইজ পরিধি, আর ব্যাসের পার্থক্য, তো ব্যাস হচ্ছে 2r, পার্থক্য হচ্ছে 90। আমাদের বলতে ব্যাসার্ধটা কত, এখানে তুমি সমীকরণ করে আর মানটা বের করে ফেলবা। হ্যাঁ, ওকে, ওরা 22 ব্যাসার্ধ ধরে করছে, দরকার নাই, তুমি 3.1416 দিয়ে করবা। আচ্ছা, এখন একটু চাক্কা টাক্কা চালাই, চলো একটু চাক্কা চালাই। তো চাক্কার পরে আমরা হচ্ছে আমাদের ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি আমরা। সবাই বুঝতেছো? আমরা ক্লাস আর বেশিক্ষণ না, মাত্র 15 মিনিট আমরা রান করবো। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আমার ফোনে একটু চার্জ দিলে। চাক্কা বুঝি কঠিন লাগে বলে? চাক্কা কঠিন না, চাক্কা সহজ। ওকে, চলো আমরা চাক্কার অঙ্কটা করি। আচ্ছা, চাক্কার বেসিকটাকে বুঝো। একটা চাকা একবার যদি ঘুরে, তাহলে কতটুকু দূরত্ব যায়, এটা আগে আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এটা হলো একটা চাক্কা, তার পরিধি হচ্ছে 2πr। হ্যাঁ, এই যে পুরোটা হচ্ছে কি, এই যে পুরোটা পরিধি। একটা চাকা একবার ঘুরলে যতটুকু দূরত্ব যায় তা তার পরিধি সমান। আমি আবার বলি, একটা চাকা একবার ঘুরলে যতটুকু দূরত্ব যায় সেটা হচ্ছে তার পরিধির সমান। তাহলে বলতো কোন চাক্কা দিয়ে আমরা বেশি দূরে যাইতে পারি? আমরা ছোট চাক্কা নাকি বড় চাক্কা? কোন চাক্কা একবার ঘুরলে বেশি দূরে যাওয়া যাবে? রাইট, বড় চাক্কা একবার ঘুরলে বেশি দূরে যাওয়া যাবে। সো আমরা, চলো, একটা চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে, আর একবার ঘুরলে 20 মিনিট দূরত্ব অতিক্রম করে। 1 ঘন্টায় চাকাটা কতবার দূরত্ব অতিক্রম করবে? এটা অবশ্য একটু মানে বেশি সহজ হয়ে গেছে, এটা করার দরকার নাই, এটা বেশি সহজ হয়ে গেছে যে মিনিটে ঘুরে 10 বার। হ্যাঁ, একবার ঘুরলে 20 মিটার যায়, তো একবার ঘুরলে যদি 20 মিটার যায়, তো প্রতি মিনিটে সে 10 বার ঘুরে, তাহলে প্রতি মিনিটে যায় সে কয়বার? সে যায় তোমার এত মিটার, আর 1 ঘন্টা মানে তুমি 60 দিয়ে গুণ করে দিলে সেটা বেড়ে যাবে। আচ্ছা, সেটা এটা আমরা করবো না, এটা বোঝা গেছে? বেশি সহজ একটা অঙ্ক আসছে। প্রতি মিনিটে ঘুরে 10 বার। হ্যাঁ, আর একবার ঘুরলে যায় 20 মিটার, তাহলে প্রতি মিনিটে যায় সে 20 × 10 মিটার। অথচ 1 ঘন্টা কত দূর যাই? তাহলে 1 ঘন্টা 60 দিয়ে গুণ করে দিব। ক্লিয়ার? ওকে, সো
হচ্ছে 16 নম্বর প্রশ্ন আসি। একটা গাড়ির সামনের চাকার পরিধি, সো এটা হচ্ছে আমাদের সামনের চাকা, এটা পরিধি হচ্ছে 3 মিটার, আর পিছনের চাকার যে পরিধি এটা হচ্ছে 4 মিটার। সো গাড়িটা কত কিলোমিটার গেলে সামনের চাকা পেছনের চাকা থেকে 100 বার বেশি ঘুরবে? সো তুমি যে কাজটা করতে পারো, জিনিসটা খেয়াল করো, সামনের চাকার পরিধি হচ্ছে 3 মিটার, তার মানে সে একবার যদি ঘুরে সে 3 মিটার দূরত্ব যেতে পারে, আর এ হচ্ছে যে পরিধি হলো 4 মিটার। এই টাইপের জিনিস পড়ানো লাগতেছে? আচ্ছা, না জিনিসটা সহজ, একবার ঘুরলে 4 মিটার যেতে পারে। ওকে, এখন আমাকে বলো এক্স ধরবো না, আমরা এক্স ম্যাক্স ধরবো না, হ্যাঁ। আচ্ছা, এমন একটা দূরত্ব বলো তো যেটা দুজনের রাউন্ড ফিগার হবে, রাউন্ড ফিগার ঘুরবে, মানে ও রাউন্ড ফিগার মানে কি ভগ্নাংশ আসবে না। এক্স্যাক্টলি জোবাইদা কারেক্টটা বুঝছো, লসাগু যদি নিয়ে, ইয়েস লসাগু নিলাম আমরা, তাহলে আমাদের কি আসবে? লসাগুনের উদ্দেশ্য হচ্ছে রাউন্ড ফিগার আসার জন্য, যাতে ফ্র্যাকশন ভগ্নাংশ যাতে না আসে। 3 আর 4 লসাগু হলো 12। তাহলে জোবাইদা কে বলতে কঠিন লাগে আমাদের এখানের মধ্যে? আচ্ছা, কে আর কঠিন লাগে? তাহলে কে, আমরা লসাগু নিলাম 3 মিটার 4 মিটার লসাগু কেন নিলাম? হিসাবে সুবিধার জন্য নিলাম। 12 মিটার যাইতে সামনের জায়গায় কয়বার ঘুরবে বলো? 12 মিটার যাইতে সামনের জায়গায় কয়বার ঘুরবে? 4 বার। ভেরি গুড, 4 বার ঘুরবে। 12 মিটার যাইতে সামনের জায়গায় 4 বার ঘুরবে। ওকে, তারপরেরটা আসো, 12 মিটার যাইতে পিছনের জায়গায় কয়বার ঘুরবে? 3 বার ঘুরবে। ওকে, যেহেতু সে একবার যাইতে তোমার হচ্ছে যে একবার ঘুরলে 4 মিটার যায়, তাহলে 12 মিটার যাইতে সে 3 বার ঘুরবে, এটা আমরা বের করে ফেলছি। ওকে, এবার আমাকে বলো 12 মিটার যে গেছে সামনের জায়গায় কয়বার বেশি ঘুরছে? কয়বার বেশি ঘুরছে? কয়বার? একবার, রাইট। তাহলে একবার যদি বেশিবার ঘুরে তাহলে কয় মিটার যায়? 12 মিটার। কি বলছে? সামনের চাকা 100 বার বেশি ঘুরে, তাহলে বলো 100 বার যদি বেশি ঘুরে, তাহলে দেখো একবার বেশি ঘুরলে 12 মিটার যেতে পারে, রাইট। 100 বার বেশি ঘুরলে কত মিটার যেতে পারে? 1200 মিটার যেতে পারে। তার মানে কি, আর ওরা বলছে অঙ্কটা কঠিন, তার মধ্যে কথা সঠিক না। অঙ্কটা ইজি না? হ্যাঁ, এর আগে করছিলাম, হ্যাঁ হ্যাঁ ইজি তো। এখন এখানে কিলোমিটার বলছে, তাহলে 1200 মিটার কত কিলোমিটার? 1.2 কিলোমিটার। সো তোমার হচ্ছে যে এটা আশা করি পারবা। আচ্ছা, যদি এরকম আসে, 20 নাম্বার কোশ্চেন আসছে, একটা চাকার ব্যাস, একটা চাকার ব্যাস হচ্ছে 4.2 মিটার, হ্যাঁ। তো বলছে চাকাটা 330 মিটার যাইতে, 330 মিটার যাইতে কতবার ঘুরবে? আচ্ছা, তো চাকাটার ব্যাস যদি 4.2 হয়, আমরা জানি যে তোমার একবার ঘোরার জন্য পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে, তার মানে আমাদের পরিধি বের করতে হবে। তো পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে 2πr। আচ্ছা, এখন আমাকে তাহলে বলো ব্যাস যদি 4.2 হয়, ব্যাস যদি 4.2 হয়, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ অর্ধেক, রাইট। সো 2.1, তাহলে কি দাঁড়ালো আমাদের? দাঁড়ালো এখানের মধ্যে 4.2 ইন্টু পাই। ওকে, তো 4.2 ইন্টু পাই মান কেমন বের করবা? 4.2 ইন্টু 3.1416, 14 গুণ করো, এটা এই দুটো গুণ করবা। 4.2 এবং 3.14 দুটো গুণ করো, গুণ করলে যে ভ্যালুটা আসবে ওটা হলো তার কি? পরিধি। তাহলে অতটুকু যেতে সে একবার ঘুরবে, 1 মিটার যেতে কত দূর ঘুরবে? 330 মিটার যেতে কয়বার ঘুরবে? ওই কি তুমি বের করে ফেলবা, ক্যালকুলেশনটা আমি আর করলাম না, বুঝা গেল? হ্যাঁ, 2 এর মান দেয়া আছে, রাইট। আমাদের এখানে আমাদের 2 এর মান দেয়া আছে, রাইট। হুম, কারণ আমাদের যে পরিধির সূত্র 2πr, এখানে ব্যাস মানে তো 2r, 2r তো বেসিক্যালি দেয়া আছে। পারা যাবে? এবার আমরা আসি, আচ্ছা, তো দুটা বৃত্তের ব্যাসের অনুপাত যদি হয় 1:3, ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, আগে আসি আমরা, দুটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি হয় 1:3, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত যদি হয় 1:3, ক্ষেত্রফলের অনুপাত কত?
ব্যাসার্ধ ক্ষেত্রফলের সম্পর্ক কি স্কয়ার। তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 1:3 হয়, ক্ষেত্রফল কত 1:9, তাই না? যদি ব্যাসার্ধের অনুপাত যদি হয় 2:3, তাহলে ক্ষেত্রফল কত হবে অনুপাত 4:9। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো, দুটা বৃত্তের ব্যাসের অনুপাত যদি হয় 1:3, ব্যাস কিন্তু ব্যাসার্ধ বলে না, কিন্তু এখানে এখানে বলছে কি ব্যাস, ব্যাসের অনুপাত যদি হয় 1:3, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত বাই করো? তাহলে ক্ষেত্রফল অনুপাত 1:9 হবে, রাইট। কারণ ব্যাসের অনুপাত 1:3 মানে ব্যাসার্ধের অনুপাত 1:3, রাইট। তুমি বুঝতে পারছো আশা করি। ওকে, সো আমরা হচ্ছে যে সহজগুলা শেষ করি। আচ্ছা, কঠিন সহজ আর কি কি আছে একটু দেখি, কঠিন পরে যাবো। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন বলছে একটা বৃত্তাকার মাঠের ব্যাস 26, এটার বৃত্তাকার মাঠ, তার তোমার হচ্ছে ব্যাস হচ্ছে 26, ব্যাসার্ধ হচ্ছে 13। মাঠের বাইরে চারিদিকে 2 মিটার চৌড়া একটা রাস্তা আছে। তো মাঠের চারিদিকে 2 মিটার চৌড়া একটা রাস্তা আছে, এটা 2 মিটার চৌড়া। রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি করব, আমরা এই যে 2 মিটার, হ্যাঁ, তাইলে আমরা রাস্তা ছাড়া ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, রাস্তা ছাড়া কত হবে? ছাড়া হবে পাই কত স্কয়ার, 13 স্কয়ার। রাস্তা সহ কত হবে? পাই 15 স্কয়ার। এটা থেকে এটা বিয়োগ করলে রাস্তা ক্ষেত্রফল বেড়ে যাবে। ওকে, এই বুঝা গেছে? পারা যাবে না, কঠিন লাগতেছে? ওকে, এবার 18 নম্বর একটা প্রশ্ন আসি, সেখানে বলছে হ্যাঁ, একটা গাড়ির চাকা, আচ্ছা বলো তো, একটা গাড়ির চাকা একবার ঘুরে আসতে কত ডিগ্রি কোণ অতিক্রম করে, এটা বলো তো। একটা গাড়ির চাকা একবার ঘুরে আসতে কত ডিগ্রি কোণ? কি কোশ্চেন বলছো? হ্যাঁ, তাসলিম একটা প্রশ্ন করছে যে ভাইয়া দুই পাশে এম। আচ্ছা তাসলিমা, তুমি দেখো তো জিনিসটা। তাসলিম একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমাদের সামনে আনছে। তাসলিমা ইস্যুটা আমরা একটু সলভ করি। তাসলিমা কি বলছে, এই তোমরা কিন্তু কেউ খেয়াল করো না বিষয়টা, তাসলিমা খেয়াল করছে। তুমি দেখো তো দুটাই জিনিস কি সেম। ধরো এটা হলো একটা বাগান, রাস্তা নাই, হ্যাঁ, এটা হচ্ছে বাইরের যে আমাদের, এটা আমাদের বাইরের যেই রাস্তাটা। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল বের করার জন্য কি লাগে? দৈর্ঘ্য আর প্রস্থ লাগে, তাই না? দৈর্ঘ্য লাগে আর প্রস্থ লাগে। তাহলে এইখানে আমাদের ধরো এইটাও 2, এটাও 2, সেই জন্য আমাদের দৈর্ঘ্যটা বের করার জন্য এই পাশে 2ও লাগছে, এই পাশে 2ও কি লাগছে, কারণ রাস্তা বের করার জন্য পুরো দৈর্ঘ্যটা লাগছে। আর প্রস্থ বের করার জন্য এই 2ও লাগছে, এই 2ও লাগছে, দুই পাশে আমরা 2 2 নিচ্ছি। এখন এখানে আসো বৃত্তের ক্ষেত্রে, তাহলে এই হলো আমাদের বৃত্ত, কি নাই রাস্তা নাই, এটা হলো আমাদের রাস্তা আছে। তাহলে এখন বলো তো আমাদের, আমরা এখানে কি বের করতেছি? বড় গোল্লা থেকে কি বের করতেছি? বড় গোল্লা থেকে ছোট গোল্লা বিয়োগ করতেছি, রাইট? আর এখানে কি বিয়োগ করছিলাম? বড় আয়ত থেকে ছোট আয়ত বিয়োগ করছিলাম। এই কথা সঠিক কিনা? এখানে বড় আয়ত থেকে ছোট আয়ত বিয়োগ করছিলাম, সঠিক কিনা কথা? আচ্ছা, এখানে কি বিয়োগ করতেছি? বড় গোল্লা থেকে ছোট গোল্লা বিয়োগ করতেছি। তো আমরা কি লাগবে? বড় গোল্লার কি লাগবে? ব্যাসার্ধ লাগবে, রাইট? তাহলে বড় গোল্লার ব্যাসার্ধ কি? এই এবং এই, নাকি? বুঝা গেল? এখন বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাহলে এই হলো 13। তাহলে এখানে দুদিকের আসলে কোনো হিসেবে আসবে, আসতেছে না এখানে, বড় গোল্লার ব্যাসার্ধ ছোট গোল্লার ব্যাসার্ধ। এবার ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে যে আমাদের বলতো একটা চাক্কা একবার ঘুরে আসতে কত ডিগ্রি কোণ ক্রস করে? 360 ডিগ্রি, রাইট। একটা একবার পুরো ঘুরে আসতে বৃত্তাকার 60 ডিগ্রি কোণ ক্রস করে। কোশ্চেন বলছে একটা গাড়ির চাকা প্রতি মিনিটে, একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 90 বার ঘুরে।
1 সেকেন্ডে চাকাটা কত ডিগ্রি ঘুরবে? কোশ্চেন হচ্ছে 1 সেকেন্ডে চাকাটা কত ডিগ্রি ঘুরবে, নট কত বার ঘুরবে। ওকে, তাহলে বলো তো, প্রতি মিনিটে যদি 90 বার ঘুরে, প্রতি মিনিটে যদি 90 বার ঘুরে, তার মানে 60 সেকেন্ডে ঘুরে 90 বার। তো 60 সেকেন্ডে ঘুরে কয়বার? 90 বার। এই কামরুল আন্তর্জাতিক উত্তর দেওয়া যাবে না, হিসেব ভুল করে ফেলছো। বলতো 1 সেকেন্ডে কয়বার ঘুরে? তাহলে 1 সেকেন্ডে কয়বার ঘুরে? 1 সেকেন্ডে কয়বার ঘুরে? 3/2 মানে 1.5, রাইট? 3/3/2 এতবার, মানে 1.5 বার ঘুরে। ওকে, 1 সেকেন্ডে এতবার ঘুরে, তাহলে একবার ঘুরতে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 2/3 বার ঘুরতে কত ডিগ্রি কোণ? কমেন্টে লিখে ফেলো। একবার ঘুরতে যদি 360 হয়, একবার ঘুরতে যদি 360 হয়, তাহলে 2/3 বার ঘুরতে কত ডিগ্রি কোণ? 360 ইন্টু 2/3, তো কাটলে 180, 3 180, 540। কেমন বুঝতে পারছো? এবার ছোট করে ভুল করা যাবে না। ওকে, আচ্ছা। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল, দেখো কোশ্চেনটা বুঝো। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল, এটা হলো আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এই ভাত খেয়ে আসছো না সবাই? ভাত খেয়ে আসছো সবাই না? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল বি ভূমি বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আর ক্ষেত্রফল আলা, আর ব্যাসার্ধ আলা বৃত্তের ক্ষেত্রফল কত? পায়ের স্কয়ার, হ্যাঁ, পায়ের স্কয়ার। আর আমাদের যে তোমার বি যদি ভূমি হয় আর এ যদি হয় আয়তের উচ্চতা, আয়তের ক্ষেত্রফল কত? এ বি। উচ্চতা কত আয়তের? আমাদের বের করতে বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বি ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত, তার মানে এর মান কত। আমরা জানি বৃত্তের ক্ষেত্র ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ক্ষেত্রফল পাই স্কয়ার, আর আমাদের আয়তের ভূমি যদি হয় বি, উচ্চতা যদি হয় এ, ক্ষেত্রফল এ বি। সো আমরা এখানে এর মান হবে কত? পাই স্কয়ার কে আমরা বি দ্বারা ভাগ করলে মান পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা চাপের একটা অঙ্ক করছিলাম। কি বলছিলাম? আমরা বলছিলাম যে চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে কি থিটা, তাই না? তার মানে চাপ ইকুয়াল টু কি আর থিটা। আমরা দুটি সূত্র যখন যেখানে লাগে ব্যবহার করতে পারবো। একটা ব্যক্তি বৃত্তাকার পথে 30 মিটার দূরত্ব অতিক্রম করলে বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। জিনিসটা দেখো, এলো লোকটা, হ্যাঁ, সেটা বৃত্তাকার পথে এখান থেকে এখানে আসছে, 30 মিটার আসছে, আসলে বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমাদের বলছে বৃত্তের ব্যাসার্ধ কত। এখন আমরা জানি যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় তার সাথে চাপের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? এই হলো চাপ, হলো চাপ, চাপ কত? 30। আর কেন্দ্রে যে উৎপন্ন কোণ, এখন আমাকে একটু বলো তো, কেন্দ্রে উৎপন্ন কোণটা কি ডিগ্রি নাকি রেডিয়ানে? কেন্দ্র উৎপন্ন কোণটা কি ডিগ্রি নাকি রেডিয়ানে? সূত্র পড়ানোর সময় বলছিলাম কেন্দ্র উৎপন্ন কোণটা না রেডিয়ান আয়ক হিসেবে করতে হবে। কেন্দ্র উৎপন্ন কোণটা রেডিয়ান আয়কে, রেডিয়ান আয়কে না দিলে তোমার হচ্ছে যে এই সূত্র প্রযোজ্য না রেডিয়ান আয়কে। তাহলে 60 ডিগ্রিতে কত রেডিয়ান হয়? 60 তে কত রেডিয়ান হিসেবে রেডিয়ানের জন্য? π/3, রাইট। 60 ডিগ্রিতে হচ্ছে π/3, π/3। তাহলে এ হচ্ছে আমাদের চাপ আর এই π/3 হচ্ছে আমাদের কেন্দ্র উৎপন্ন কোণ, রেডিয়ান অবশ্যই। তাহলে চাপকে কেন্দ্র উৎপন্ন কোণ দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ ইজিলি পেয়ে যাই। ওকে, তো আচ্ছা, এবার আমরা ঠান্ডা মাথায় একটা অঙ্ক বুঝতে হবে। ঠান্ডা মাথায় একটা অঙ্ক বুঝি, চলো। মাথা গরম করে না কেউ আবার।
কোশ্চেনটা হচ্ছে একটা বৃত্তস্থ, আচ্ছা আগে ডিসক্লেমার দিই, বিশেষ প্রিলিতে আসার সম্ভাবনা কম। একটা বৃত্তস্থ বর্গের ব্যাস 2a। বৃত্তস্থ বর্গের ব্যাস মানে কি? তার মানে একটা আমাদের, আমরা যদি একটা বর্গ আঁকি, জিনিসটা খেয়াল করো এখানের মধ্যে, হ্যাঁ। সো বৃত্তস্থ বর্গ ব্যাস যদি 2a হয়, তো বৃত্তের পরিধিকে ঘিরে আরেকটি বহির্বর্গ আছে। তো বাইরের বর্গ এবং ভিতরের বর্গের ক্ষেত্রফলের পার্থক্য কত? বৃত্তস্থ বর্গ মানে কি? বৃত্তের ভিতরে যে বর্গ। তো এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটার ভিতরে একটা বর্গ, হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তের ভিতরে একটা বর্গ। আচ্ছা যদি আমার বর্গটা হয় না, ধরো এটা বর্গ হয়েছে, হ্যাঁ, ধরো 4 কোণাকার হয়েছে। তো এই বর্গের, বৃত্তস্থ বর্গের আমাদের হচ্ছে যে ব্যাস হচ্ছে, মানে বৃত্তের ব্যাস হলো 2a। ওকে, কোশ্চেনটা হবে আসলে যে একটা বৃত্তস্থ বর্গ আছে এবং সেই বৃত্তের ব্যাস হচ্ছে 2। এটা আলাদা করে বলে দিলে আমাদের জন্য বরং সুবিধা হইতো। তাইলে বলতো একটু আগে তোমাদেরকে কিন্তু আমি জিনিসটা করাইছি। তাহলে এই যে ব্যাসটা, এই যে ব্যাসটা, এই যে ব্যাসটা যেটা 2a, এই 2a বর্গের কি? 2a বর্গের কি? তুমি আনসার দাও। তাহলে আমাদের বৃত্তের ব্যাস বুঝে 2a এবং একটা বৃত্তস্থ একটা বর্গ আছে ভিতরে, আমরা একটু আগে হিসেবটা করছি। তাহলে এটা হচ্ছে কত? 2a। সো যদি আমাদের এই বৃত্তস্থ বর্গ যদি থাকে এবং বৃত্তের ব্যাস যদি 2a হয়, তাহলে 2a কি আসলে? কর্ণ। ওকে, 2a যদি কর্ণ হয় তাহলে ক্ষেত্রফল কত বলো তো? 2a যদি কর্ণ হয় ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গের একটা ক্ষেত্রফল আমরা জানি যে হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ। তাহলে আমরা, ওকে, তাহলে কত আসলো? 2a স্কোয়ার। এই সবাইকে বুঝতে পারছি নি? সবাই বুঝতে পারছি? কবে আমি সূত্রটা ভুলে যেতে পারি, কোনো সমস্যা নেই, শুধু ভুলে গেলে কোনো অসুবিধা নেই। শুধু ভুলে গেলে তুমি এমনি করবা যে আমরা জানি যে তোমার হচ্ছে যে কোন বৃত্ত বর্গের কর্ণ, কর্ণ ইজ ইকুয়াল টু হচ্ছে √2 ইন্টু কি? বাহু। তাহলে এখানে আমাদের কর্ণ দিয়ে দিচ্ছে 2a, তার মানে √2 ইন্টু বাহু। তুমি এখন বাহু বের করবা, তাহলে আমাদের বাহু সমান হচ্ছে 2a ভাগ √2। এটা যদি হয় বাহু, তাহলে দিস ইজ ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাহু স্কোয়ার। হ্যাঁ, এখন করলো তোমার 2a স্কোয়ার আসবে। এতটুকু ক্লিয়ার? ওকে, এইবার আসো, এবার বলছে বৃত্তটাকে ঘিরা একটা বর্গ আঁকলাম। সো ধরো আমি, আমার বৃত্তটা ধরো হয়েছে, ধরো এটা, এইটা, হ্যাঁ। সো এই 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 হ্যাঁ, বৃত্তটা ঘিরে, আচ্ছা আমি একটা সবুজ করে এঁকে দিই। ওকে, এই হচ্ছে আমাদের একটা বর্গ আঁকলাম, একটা বর্গ আঁকলাম। ওকে, এখন বলছে আমাদের বাইরের বর্গ ভিতরের বর্গের ক্ষেত্রফল পার্থক্য কত? ভিতরের বর্গ তো বের করছি 2a স্কোয়ার, চলো বাইরের বর্গটা বের করি। হ্যাঁ, আমরা একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে এখানের মধ্যে। আচ্ছা, এই হলো বৃত্ত, এই হলো দেখা যাচ্ছে বৃত্তের পয়েন্ট। আচ্ছা, এখান থেকে যদি আমি একটা আঁকি, দেখা আঁকি, এটা কি হয়েছে বলতো? এটা কি, এটা কি হয়েছে বৃত্তের? কামরুল বলছে ব্যাস। আর কারা কারা আছে ব্যাসের পক্ষে? এই উত্তর দাও। এই যে এখানে আঁকলাম একটা লম্বা একটা আঁকলাম, এটা কি? এটা ব্যাস। আচ্ছা, এই ব্যাস, এই যে আমরা যে বৃত্তের ব্যাস আঁকলাম, আর এই ব্যাস কি সমান হবে নাকি হবে না? এই ব্যাস আর এই ব্যাস সমান হবে নাকি হবে না? রাকিবুল সমান হবে না, রাকিবুল, রাকিবুল স্নিগ্ধ সমান হবে না। তাহলে একটা বৃত্তে যদি 100টা ব্যাস থাকে, ব্যাসগুলো আলাদা আলাদা হয়, স্নিগ্ধ সমান হবে না? হবে হবে, ব্যাস হচ্ছে সমান হবে। এই ব্যাসের দৈর্ঘ্য যা, আচ্ছা আমার যদি বৃত্তটা ডিম হয়ে গেছে এই জন্য এমন লাগতেছে, যতগুলো ব্যাস তুমি আঁকবা, তো তুমি যখন ধরো এখানে তুমি একটা বৃত্ত আঁকলা, এগুলো একটা বৃত্ত, তো এই ব্যাসের দৈর্ঘ্য, আমার গুলো ডিম হয়ে যাচ্ছে তো এই জন্য তো হচ্ছে না আর কি জিনিসটা। কিন্তু এই ধরো এই হলো ব্যাস, এটা যা হবে এইটাও ব্যাস তা হবে, যত ব্যাস গুলো আঁকবা ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে সেম। ওকে, তাইলে
হ্যাঁ, তাহলে বৃত্ত মিলতো না। তাহলে এখন আমাকে বলে ফেলো তো, এই যে বৃত্তের ব্যাসটা, তার মানে এটা 2a, আগে যা ছিল সেটাই 2a, এই 2a নতুন যে বর্গটা আঁকছি বাইরে তার কি, তার কিসের সমান, তার কিসের সমান? ভেরি গুড, তার বাহুর সমান। ইয়েস, তার বাহুর সমান। তাইলে এটা হচ্ছে তার বাহুর সমান। তার মানে বাইরের বর্গটার বাহু হচ্ছে 2a। তাহলে বাইরের বর্গটার ক্ষেত্রফল কত? 4a স্কোয়ার, রাইট। বাইরের বর্গটার বাহু যদি হয় 2a, ক্ষেত্রফল হচ্ছে 4a স্কোয়ার। তাহলে বাইরের বর্গ হলো 4a স্কোয়ার, ভিতরের বর্গ হলো 2a স্কোয়ার, পার্থক্য হচ্ছে কত? 2a স্কোয়ার। দেখছো, লজিকটা বুঝতে পারলে মুখে মুখে করা যাবে, কিন্তু তুমি যদি গোলমাল লাগাই ফেলো, চিন্তাটা একটু কমপ্লেক্স করে ফেলো, তখন তুমি মুখে মুখে করতে পারবে না। তো চিন্তা থাকবে একদম কি সহজ সরল চিন্তা ভাবনা করবো, সিম্পল, মাথা ঠান্ডা একদম। হ্যাঁ, তুমি ভাববা যে বিশেষ পরীক্ষাতে কঠিন অঙ্ক তো আসে না, এতে সহজ অঙ্ক আসে, তার মানে এত কঠিন কেন হবে? হ্যাঁ, সব জিনিস সহজ সহজ করে চিন্তা করবা, তাহলে দেখবা সব মিলে যাবে। তুমি কঠিন করে ফেললে জিনিসটা কঠিন হয়ে যাবে। হুম, হ্যাঁ, লজিকটা বুঝতে প্রবলেম হয় না, রাস্তা তুমি সহজ করে চিন্তা করবা। তুমি যদি নিজে নিজে কঠিন কঠিন ভাবো, তাহলে তো জিনিসটা সমস্যা একটা ব্যাপার। তো এবার আমরা আসি, আর বাকি আমাদের হচ্ছে যে, আচ্ছা লাস্টে দেখো আমাদের 28 নম্বর যে কোশ্চেনটা, সো এই টাইপসেরই দেখো। তো আমাদের এ হচ্ছে একটা বৃত্ত, আর এ হচ্ছে এখানের মধ্যে একটা বর্গ। হুম, তো বর্গের পরিসীমা বলছে 32। হুম, বর্গের পরিসীমা বলছে, আমার কাজ তোমাদের অঙ্ক করা না, যে তোমাদের চিন্তা করা শেখানো মূলত। হ্যাঁ, চিন্তা করতে শেখানো হচ্ছে আমার কাজ, অঙ্ক তো বইতে আছে, করা আছে বইতে। আচ্ছা বলো তো, বর্গ, তাহলে একটু আগে তোমরা যে জিনিসটা করলা, হ্যাঁ, তাহলে সেটা আমরা এখন কাজে লাগাতে পারবো। কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা হচ্ছে এবিসিডি একটা বর্গ। তো এবিসিডি এই বর্গ, আর বৃত্তের মাঝখানে অবস্থিত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তার মানে আমরা মূলত বের করতে হবে কতটুকু, আমরা বের করতে হবে এই যে এখানে যেটা আছে A2, এইটা, হ্যাঁ, এইটা এবং এইটা। তার মানে বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলে আমরা পেরে যাবো। বর্গের ক্ষেত্রফল তো আমরা জানি। আচ্ছা বলতো, বর্গের পরিসীমা 32 হলে বাহু কত? বাহু কত? 8, তাই না? বাহু হচ্ছে 8। তো বাহু যদি 8 হয়, ক্ষেত্রফল কত বর্গের? 64। তো বর্গের ক্ষেত্রফল তো আমরা বের করে ফেললাম, খুব ইজি, 64 বের করে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কেন বের করবো? তাহলে বলতো এ 8 বৃত্তের কি, এ 8 বৃত্তের কি ব্যাস। তাহলে 8 যদি বৃত্তের ব্যাস হয়, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 4। ব্যাসার্ধ যদি 4 হয়, তা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, তার পাই 4 স্কোয়ার, তার মানে কত? 16 পাই। তাহলে আমাদের বর্গ হচ্ছে 64, আর ভিতরে বৃত্ত হচ্ছে 16 পাই। তার মানে বর্গ থেকে যদি বৃত্তটার ক্ষেত্রে বিয়োগ করি, তাহলে আমরা বাইরে এই ছোট্ট অংশটুকুর ক্ষেত্রফল বের হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের আজকে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। তাহলে প্রশ্ন হচ্ছে, বৃত্তকলার ক্ষেত্রফল কি, মানে বৃত্তের মধ্যে দেখতে যে কলা, সেটা ক্ষেত্রফল। একটু মাইক্রোফোন অন করে বলো তো, বৃত্তকলার ক্ষেত্রফল কি, এটা জিনিসটা কি? বৃত্তকলার ক্ষেত্রফলটা কি? ম্যাথ লোক না এখানে, নদী ম্যাথ লোক আছে, নদী বলো, বৃত্তকলার ক্ষেত্রফল কি বলো? অর্ধেক বৃত্ত না, চাপ। চাপ কি? চাপ জিনিসটা, চাপের কি? ওকে, তাহলে আমরা আসি জিনিসটা। হ্যাঁ, নদী যেটা বলছে, ওকে, আমরা একটু তাহলে দেখি সূত্রটা নতুন করে আমরা একটু বের করি। তুমি কেন যে কতটুকু কোণ? আচ্ছা, এই যে পুরোটা, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, তাহলে এই পুরোটা যে চাপ, হ্যাঁ, এই যে পুরোটা চাপ আমাদের। ওকে, এখন আমরা যদি দেখি আমাদের এখানে, তাইলে এই চাপটা পুরো এটা ঘুরে আসছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 360 ডিগ্রি, রাইট? এখন 360 ডিগ্রির জন্য জিনিসটা খেয়াল করো, 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল কত হয়েছে বলো তো? এতক্ষণ বের করছি
কত হয়েছে ক্ষেত্রফল? এতক্ষণ ক্ষেত্রফল পড়তেছি না, কত? পাই আর স্কোয়ার। এখন যদি বলেন 317 না, এতটুকুর ক্ষেত্রফল কত, যদি বলে এতটুকুর কত, এইটা কত বের করেন, তাইলে আমরা কেমন বের করবো? তাইলে 360 ডিগ্রির জন্য ক্ষেত্রফল যদি হয় পাই স্কোয়ার, তাইলে পরে 1 ডিগ্রির জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই স্কোয়ার বাই 360 ডিগ্রি, 360। তাইলে থিটা ডিগ্রি, তাহলে থিটার জন্য, তাহলে থিটা ডিগ্রির জন্য ক্ষেত্রফল কতটুকু হবে আমাদের? পাই আর স্কোয়ার ইন্টু থিটা ভাগ 360। বুঝতে পারছো? তাহলে আমাদের কি দাঁড়ালো সূত্রটা? কি দাঁড়ালো? পাই স্কোয়ার ইন্টু থিটা ভাগ 360। এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে? তোমাকে আসতে পারে যে 30 ডিগ্রির জন্য ক্ষেত্রফল কত হবে? বৃত্তকলা জিনিসটা হচ্ছে, আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতাম সেটা পাই স্কোয়ার হইতো। পুরো বৃত্ত না, তোমাকে বলি এতটুকু, এইটা কত, এই চাপটা, এই ধরো এবি চাপটা কতটুকু ক্ষেত্রফল, এতটুকু ক্ষেত্রফল কত, এতটুকু ক্ষেত্রফল কত? বুঝতে পারছো এবার? এনে বুঝতে পারছো এবার? পুরো 360 ডিগ্রির জন্য তো আমরা পাই স্কোয়ার হিসেব করি, হ্যাঁ। কিন্তু যদি তোমার 360 ডিগ্রিতে যদি বলে যে আপনার যদি বের করেন যে 30 ডিগ্রির জন্য কেন্দ্রে 30 ডিগ্রি যে কোণ উৎপন্ন হবে, সেই চাপের জন্য বৃত্তকাল ক্ষেত্রফল কত? থিটার মান 30 বসাবা, পাই স্কয়ার মান হিসাব করবা। আচ্ছা, 26 নম্বর কোশ্চেনটা কি বলছে? লাস্ট ওয়ান। 26 নম্বর কোশ্চেন বলছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল, আমাদের বলছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল বলছে 77 মিটার স্কোয়ার, হ্যাঁ। বৃত্তের ব্যাসার্ধ বলছে 21। তো বলছে বৃত্তচাপটি কেন্দ্রে কত গুণ উৎপন্ন করে? কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? তাহলে আমরা জানি যে এই যে বৃত্তাংশ বা বৃত্তকলা যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল যে 77 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের থিটা ইন্টু পাই স্কোয়ার ভাগ 360। তাহলে আর মানও আছে, পাই মানে তুমি জানো, এখানে থিটার মান বের করবা, শেষ অঙ্ক। সো আজকে এই পর্যন্তই। আর কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে কারোর? জ্যামিতিক কনফিডেন্স আসতেছে, আস্তে আস্তে পারা যাবে মনে হয়।